লি আকাশের দিকে তাকালো। লি যা করে অন্য দুজনও তাই করে। তারাও আকাশের দিকে তাকালো। আকাশের রং ঘন হলুদ। সন্ধ্যা হয়ে আসছে বলেই হলুদ রং ক্রমে ক্রমে ঘোলাটে সবুজ বর্ণ ধারণ করেছে। লি হঠাৎ বলল, আকাশের বাইরে কি আছে? এই প্রশ্ন আগে অনেকবার করা হয়েছে, তবু প্রতিবারই মনে হয় এই যেন প্রথমবারের মতো করা হলো। মৃদুস্বরে বলল, আকাশের বাইরে আছে আকাশ। তার বাইরে? তার বাইরে আছে আরেকটি আকাশ। লি আর প্রশ্ন করল না। আজকাল কেমন যেন যুক্তিহীন কথা বলে। আকাশের বাইরে আবার আকাশ কি? তোমার শরীর ভালো আছে? ভালো। তোমার পা কেমন? উত্তর দিল না। অর্থাৎ ওর পা ভালো নেই, অথচ একটু আগেই বলেছে শরীর ভালো। কোনো মানে হয় না, যুক্তিহীন কথা। ঠান্ডা বাতাস দিতে শুরু করেছে। আস্তে আস্তে বাতাসের বেগ বাড়বে, সেই সঙ্গে দ্রুত কমতে থাকবে তাপ। মধ্যরাতে চারদিক হবে হিমশীতল। লি বলল, চলো এবার যাওয়া যাক। চলো আমরা নেমে পড়ি। কোথায়? আমরা কোথায় যাব? উত্তর দিয়েছে নিম। লি লক্ষ্য করল নিমের কথাবার্তার ধরন হতাশাগ্রস্তের মতন। এটি ভালো লক্ষণ নয়। তাদের সঙ্গে আরও একজন ছিল, সেও এরকম কথাবার্তা বলতে শুরু করেছিল। এসব খুব খারাপ লক্ষণ। লি কঠিন স্বরে বলল, নিম, তুমি একটু আগে বলেছ আমরা কোথায় যাব। হ্যাঁ বলেছি। তুমি কি যেতে চাও না কোথাও? না। কেন না? কোথায় যাব বলো? তা ঠিক, খুবই ঠিক। যাওয়ার জায়গা কোথায়? যেখানেই যাওয়া যাক সে একই দৃশ্য। প্রকাণ্ড সব দৈত্যকৃতি হিমশীতল পাথর, ঘন কৃষ্ণবর্ণ বালুকারাশি, যেদিকে যত দূর যাওয়া যায় একই ছবি। তারা তিনজন প্রতিটি পাথরের অবস্থান নিখুঁতভাবে জানে। তারা জানে ঠিক কোথায় বালির ঘন কালো রং হালকা গেরুয়া হয়েছে। চলো আমরা একবার সেই ঘরটি দেখে আসি। এখন রওনা হলে সকালের মধ্যে আমরা পৌঁছে যাব। সেই ঘরটি আমরা 6,911 বার দেখেছি। আরেকবার দেখব, 6,912 বার হবে। আমি যেতে চাই না। আমার পাটিতে কোনো অনুভূতি নেই। আমার পক্ষে সম্ভব নয়। তোমরা যাও। তুমি কি করবে? আমি বসে থাকবো এখানে। তোমরা আমাকে একটি সমস্যা দিয়ে যাও, আমি সেই সমস্যা নিয়ে চিন্তা করব। বেশ একটি জটিল সমস্যা দিয়ে যাও। তোমাকে একা ফেলে যাব? এটাই ভালো হবে। আমি আশা করে থাকবো তোমরা হয়তো নতুন কোনো খবর নিয়ে আসবে। আশায় আশায় সময় ভালো কাটবে। তোমার পায়ের ব্যথা কি অনেক বেড়েছে? জিজ্ঞাসা করল নিম, কিন্তু জবাব দিল না। লি এবং নিম ঠান্ডা পাথরের গা বেয়ে নেমে আসলো। তারা ওকে একটি সমস্যা দিয়ে এসেছে। সমস্যাটি হচ্ছে আমাদের সঙ্গে সেই ঘরটির সম্পর্ক কি। ভাবতে শুরু করলো। তার পায়ের ব্যথা ক্রমেই বাড়ছে। ব্যথা ভুলতে হলে সমস্যাটা নিয়ে চিন্তাভাবনা শুরু করতে হবে। আরাম করে বসতে চেষ্টা করলো। সে তার 11টি পা লম্বালম্বি করে চারদিকে ছড়িয়ে দিল। মাথার দুপাশের 4টি খড় ঢুকিয়ে নিল শরীরের ভেতর। এখন লুকগুলির আর প্রয়োজন নেই। কোনো শব্দও শুনতে চায় না। চারদিকে থাকুক সীমাহীন নিস্তব্ধতা। শব্দে চিন্তার ব্যাঘাত হবে। ভাবতে শুরু করলো। ঘর সব মিলিয়ে 6টি ঘরই প্রকাণ্ড, প্রায় আকাশ ছোঁয়া। এই 6-এর সঙ্গে কি আমাদের কোনো যোগ আছে? আমাদের পা 11টি, প্রতিটি পায়ে 3টি করে আঙুল, মোট সংখ্যা 33। 3টি কর্মী পায়ে আছে একটি করে বাড়তি আঙুল, সর্বমোট 36। তার বর্গমূল হচ্ছে 6। না, এই মেলটি চেষ্টাকৃত। এদিকে না ভাবাই উচিত। তাহলে ভাবা যাক, এই ঘরগুলি কি আমাদের জন্য তৈরি হয়েছে? উত্তর হচ্ছে না। এত প্রকাণ্ড ঘর আমাদের জন্য হতে পারে না, কারণ এই ঘরগুলির ভেতর দীর্ঘ সময় থাকা যায় না। অন্ধকার ঘর, অন্ধকারে আমরা থাকতে পারি না। আমাদের বেঁচে থাকার জন্য আলো দরকার। তার উপর মেঘের মেঝেগুলো অসম্ভব মসৃণ। মসৃণ মেঝেতে আমরা চলাফেরাও করতে পারি না। এই ঘর আমাদের জন্য তৈরি হলে মেঝে হতো খসখসে। হঠাৎ অন্য একটি জিনিস ভাবতে বসল। সে দেখেছে কোনো একটি জটিল সমস্যা নিয়ে ভাবার সময় হঠাৎ করে অন্য কিছু ভাবলে ফল খুব ভালো হয়। আবার সমস্যাটিতে ফিরে গেলে অনেক নতুন যুক্তি আসে মাথায়। ভাবতে লাগলো, আকাশের কোনো সীমা আছে কি? প্রতিটি জিনিসের সীমা আছে। পাথরগুলির সীমা আছে, ঘরগুলির সীমা আছে, ধূলিকণার সীমা আছে। কাজে আকাশের একটি সীমা থাকা উচিত। এই যুক্তির ভেতর দুর্বলতা কি আছে?
প্রথম দুর্বলতা, যেসব জিনিসের সীমা আছে তাদের স্পর্শ করা যায়, কিন্তু আকাশ স্পর্শ করা যায় না। তাহলে যেসব জিনিস স্পর্শ করা যায় না সেসব কি সীমাহীন? একটি জটিল সমস্যা। তিনজন একসঙ্গে বসে ভাবতে হবে। ও আবার ফিরে গেল ঘরের সমস্যায়। ঘরগুলির সঙ্গে তাদের সত্যি কি কোনো সম্পর্ক আছে? ঘরগুলি তৈরি হয়েছে এমন সব বস্তু দিয়ে যা এখানে পাওয়া যায় না। এই ব্যাপারটিতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই একটি জিনিস তারা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেছে। ঘরের কম্পন মাত্রা সম্পূর্ণ ভিন্ন। এটি অত্যন্ত রহস্যময়। যে জিনিসগুলি এখানে আছে তাদের কম্পন মাত্রা এখানকার মতোই হওয়া উচিত, কিন্তু ঘরগুলি অন্যরকম। রহস্য, বিরাট রহস্য। ও নিজের পায়ের যন্ত্রণার কথা ভুলে গেল। তাপমাত্রা যে অসম্ভব নিচে নেমে গেছে তাও ঠিক বুঝতে পারল না। কোনো একটি রহস্যময় সমস্যা নিয়ে ভাবার মতো আনন্দ আর কিসে হতে পারে? কিন্তু ও বেশিক্ষণ ভাবতে পারল না। আচমকা সে সমস্ত শরীরে একটি তীব্র কম্পন অনুভব করল, যেন একটি শক্তিশালী আলো হঠাৎ তার শরীরে এসে পড়ছে। ও চোখ মেলে স্তম্ভিত হয়ে পড়ল। ঘরগুলির মতোই প্রকাণ্ড কোনো একটি জিনিস আকাশ থেকে নেমে আসছে। ও দ্রুত ভাবতে চেষ্টা করল। দ্রুত ভাবতে হবে, অত্যন্ত দ্রুত। ওর মাথার দুপাশের চারটি খড় বেরিয়ে মাথার চারদিকে ছড়িয়ে পড়ছে। জিনিসটির কম্পন মাত্রা জানতে হবে। ও দিশেহারা হয়ে গেল। জিনিসটির কম্পন নেই। এটা হতে পারে না। এটি একটি অসম্ভব ব্যাপার। সব জিনিসের কম্পন আছে, তার কম্পনও থাকতে হবে। দ্রুত ভাবতে হবে, দ্রুত। জিনিসটির মধ্যে আছে অকল্পনীয় শক্তি, কারণ তার উপস্থিতির জন্য যে পাথরটির উপর ও বসে আছে তার কম্পন মাত্রা বেড়ে গেছে। এরকম অবিশ্বাস্য ব্যাপার কি করে হয়? ও বলল, কে তুমি? উত্তর নেই। ও আবার বলল, আমার নাম ও, আমরা তিনজন এখানে থাকি। তুমি কে? কম্পনহীন শক্তির আধার। কোনো জবাব নেই। ও লক্ষ্য করল জিনিসটি থেকে দুটি তীব্র আলোকবিন্দু এসে পড়ছে নিচে। আলোকবিন্দু দুটি নড়াচড়া করছে। দয়া করে আমার কথার জবাব দাও। প্রতিদানে আমি তোমাদের সমস্যার জন্য ভাবতে বসব। জবাব পাওয়া গেল না। ও দেখল প্রকাণ্ড সেই জিনিসটি থেকে একটি ছোট কিছু দ্রুত নিচে নেমে আসছে। যে জিনিসটি আসছে তার কম্পন আছে। ও ভালো করে দেখবার জন্যে পাথরের গা বেয়ে নেমে এলো। জিনিসটির কম্পন মাত্রা সম্পূর্ণ ভিন্ন। এখানকার সঙ্গে মিল নেই, ঘরগুলির সঙ্গে মিল নেই। মহাশূন্যযান থেকে যে স্কাউটশিপ গ্রহটিতে নেমে এলো তার আরোহী দুজন অবাক হয়ে মন্তব্য করল, এটা কেমন জায়গা, কি কুৎসিত। এইসব জায়গায় স্কাউটশিপ পাঠানো অর্থহীন, শক্তি ও সম্পদের নিদারুণ অপচয়। স্কাউটশিপের অ্যান্থ্রোমিটারের কাঁটাটি লাল ঘরে, যার অর্থ এ গ্রহে মানুষের পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়। শুধু মানুষ নয়, অক্সিজেন নির্ভর কোনো প্রাণীর পক্ষেই সম্ভব নয়। এখানে বাতাসে আছে মিথেন এবং হাইড্রোজেন, খুব অল্প মাত্রায় হাইড্রোজেন সালফাইড। কোথাও কোনো পানির চিহ্ন নেই। বাতাসে অতি সূক্ষ্ম বেরিলিয়াম কণা ঘুরে বেড়াচ্ছে। এটিও বিচিত্র। গ্রহটির ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে তথ্যগুলি মহাকাশযানের ভূতত্ত্ব বিভাগের কম্পিউটারে আসতে শুরু করেছে। কম্পিউটার রিপোর্ট পাওয়ার পরই স্কাউটশিপটি মাটিতে নামবে। রিপোর্টের উপর ভিত্তি করে ঠিক করা হবে স্কাউটশিপটির অবতরণের জায়গা। ঠিক করা হবে শিপটার চারপাশে শক্তি বলয় থাকবে কি না। স্কাউটশিপে শক্তি বলয় তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল ব্যাপার। পারতপক্ষে তা করা হয় না। স্কাউটশিপটি ভূমি স্পর্শ করবার আগে আগে কম্পিউটার থেকে বলা হলো শক্তি বলয় তৈরি করতে। জনি বিরক্ত হয়ে জানতে চাইল, হঠাৎ করে শক্তি বলয় তৈরি করতে হবে কেন? কম্পিউটার সঙ্গে সঙ্গে জবাব দিল, তোমরা যে জায়গায় নেমেছো সেখানে অত্যন্ত উচ্চ ফ্রিকোয়েন্সি রেডিয়েশন আছে। এর কারণ আমার এই মুহূর্তে জানা নেই, সেজন্য এই সাবধানতা। মহাকাশযানের এই কম্পিউটারটি পুরুষ কণ্ঠে কথা বলে। গলার স্বর কর্কশ। সাধারণত কম্পিউটারগুলি কথা বলে মেয়েদের গলায় মিষ্টি স্বরে, কিন্তু গ্যালাকটিক মহাকাশযানগুলির জন্য ভিন্ন ব্যবস্থা। সেখানে কম্পিউটারগুলি কথা বলে গম্ভীর সুরে, যেন 50 বছর বয়সী অঙ্কের প্রফেসর কথা বলছেন। কারণ সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। গ্যালাকটিক মহাকাশযানগুলি দীর্ঘ সময় মহাশূন্যে থাকে। এই দীর্ঘ সময়ে অসংখ্যবার কম্পিউটারটাকে এমন সব সিদ্ধান্ত নিতে হয় যা ক্রু মেম্বারদের মতের সঙ্গে মেলে না। কম্পিউটারের ভারী আওয়াজ তখন প্রভাব ফেলে। মেলি গলার মিষ্টি কথা যত সহজে আগ্রাহ্য করা যায়, একটি বৃদ্ধের গম্ভীর গলার আওয়াজ তত সহজে করা যায় না। কম্পিউটার সিডিসি, বায়ুর চাপ কেমন?
1.5 অ্যাটমসফিয়ার খুব বেশি নয়। মধ্যাকর্ষণ শক্তি 0.87 জি। তোমাদের কোনো বিশেষ ধরনের স্পেস স্যুট পরতে হবে না। স্কাউটশিপে যা আছে তাতেই চলবে। কোনো প্রাণের সন্ধান পাওয়া গেছে? এটি একটি মৃত জগৎ, কোনো প্রাণের চিহ্ন নেই। তুমি কি নিশ্চিত? জীববিদ্যা বিভাগ আমাকে যেসব তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে বলতে পারি যে কার্বন বা সিলিকন ভিত্তিক কোনো প্রাণের সৃষ্টি হয়নি। উদ্ভিদ? উদ্ভিদ নেই। বাতাসে কার্বন ডাই অক্সাইড নেই, যা খানিকটা নিশ্চিতভাবেই বলে উদ্ভিদ বা প্রাথমিক স্তরের কোনো জীব এখানে নেই। তাহলে আমরা এখানে যাচ্ছি কি জন্যে? বৈজ্ঞানিক কৌতূহল। বৈজ্ঞানিক কৌতূহল তো আমরা মহাকাশযানে বসে থেকেই মেটাতে পারতাম। এখানে আমার নামার প্রয়োজন কি? তোমার কি এখানে নামতে ভয় করছে? না। কোনো একটি বিচিত্র কারণে তার সত্যি সত্যি ভয় করছিল। স্কাউটশিপটি অবতরণের জায়গা থেকে প্রায় 700 ফুট উপরই স্থির হয়ে আছে। শক্তি বলয় তৈরি হতে সময় লাগবে। ততক্ষণ জনির চুপচাপ অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। সে ডায়াল ঘুরিয়ে মহাকাশযানের অধিনায়ক কিম দুয়েনের সঙ্গে যোগাযোগ করল। হ্যালো কিম দুয়েন। হ্যালো জনি। কতক্ষণ লাগবে শক্তি বলয় তৈরি হতে? নির্ভর করে কী ধরনের শক্তি বলয় তার উপর। প্রায় 2 ঘন্টা ধরে বসে আছি আমি। এত দেরি হচ্ছে কেন? 3M শক্তি বলয় তৈরি হচ্ছে, এতে সময় লাগে জনি। তুমি কি আর কিছু বলবে? হ্যাঁ বলবো, আমার সঙ্গে আরও একজন কারোর থাকা দরকার। কী ব্যাপার জনি, একা একা ভয় লাগছে? ভয়ের প্রশ্ন নয়, প্রথম অবতরণ কখনো একা না করার নির্দেশ আছে। তুমি একা নামছো না, তোমার সঙ্গে আছে L2F12। কিম দুয়েন, এটা একটা রোবট। রোবট হলেও এতে একটি সিডিসি কম্পিউটারের মস্তিষ্ক আছে, নয় কি? হ্যাঁ তা আছে। তাহলে ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছি এমন কথা তো বলিনি। বলার অপেক্ষা রাখে না জানি। আমাদের এখানে আমরা তোমার হার্টবিট এবং ব্লাড প্রেশার মাপতে পারছি। জনি, ঠিক এই মুহূর্তে তোমার ব্লাড প্রেশার কত জানতে চাও? জনি ডায়াল সুইচ অফ করে দিয়ে কপালের ঘাম মুছল। তার ভয় করছে ঠিকই, কিন্তু তার পেছনে কারণ আছে। মুশকিল হচ্ছে কারণটি কাউকে বলা যাচ্ছে না। বলা মাত্রই একটি মেডিকেল টিম বসবে। একজন সাইকিয়াট্রিস্টকে বলা হবে জনি কুলম্যান, জু নাম্বার 300, ভূতত্ত্ববিদ ও স্কাউট অভিযাত্রীর উপর একটি পূর্ণ মেডিকেল রিপোর্ট লিখতে। এসব হতে দেওয়া যাবে না। জনি। জনি কুলম্যান দেখল সিডিসি রোবটটির মস্তিষ্ক চালু করা হয়েছে। তার অর্থ হচ্ছে শক্তি বলয় তৈরি শেষ হয়েছে। স্কাউটশিপ এখন নিচে নেমে যাবে। জনি কুলম্যান রোবটটির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, হ্যালো সিডিসি। তুমি কি ভয় পাচ্ছ জনি? তোমার হার্টবিট স্বাভাবিকের চেয়েও বেশি মনে হচ্ছে। হ্যাঁ আমি ভয় পাচ্ছি। কারণটি কি আমি জানতে পারি? জানতে পারো। যেহেতু তুমি যাচ্ছ আমার সঙ্গে, সেহেতু তোমাকে আমার বলা উচিত। বলো, আমি শুনছি। স্কাউটশিপে নিচে নামার সময় আমার মনে হলো একজন কেউ যেন আমার জন্য অপেক্ষা করছে। সেটির একটি ছবিও যেন আমার মনে এলো। ছবিটি কীরকম? কুৎসিত। জিনিসটির অনেকগুলি পা আছে। তুমি দেখতে পেলে জিনিসটিকে? না, ছবিটা আমার মনে হলো। আর কি জানো জিনিসটি সম্পর্কে? ওর নাম জানি। নামটিও তোমার মনে হলো? হ্যাঁ। কি নাম? ও। তুমি মহাকাশযানে ফিরে যাবার পর অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করবে। তুমি রাগ করলে না তো আবার? তোমরা মানুষরা অকারণেই রাগ করো। মহাকাশযান সময় 14:30 তারা দুজন স্কাউটশিপ থেকে বের হয়ে এলো। প্রকাণ্ড সব পাথরে ঢাকা ঘন কৃষ্ণবর্ণের ধূলিকণা চারদিকে। একটি মৃত পৃথিবী, কঠিন এবং কিছু পরিমাণে ভয়ঙ্কর। জনি স্কাউটশিপটাকে পেছনে ফেলে 25 গজের মতো এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। একটি সবুজাভ পাথরের আড়াল থেকে এটি কি বের হয়ে আসছে? স্পেস স্যুটের আরামদায়ক শীতলতার মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। জিনিসটি কুৎসিত। 11টি পা মাকড়সার মতো চারদিকে ছড়িয়ে আছে। শরীরের তুলনায় প্রকাণ্ড একটি মাথা। মাথার দুপাশে গাছের ঘন শিকড়ের মতো কি যেন বের হয়ে আছে, যেগুলি সারাক্ষণই এদিক ওদিক নড়ছে। জিনিসটির কোনো চোখ নেই, মুখ নেই, গায়ের বর্ণ ধূসর নীল। জনি কুলম্যান জরুরি সুইচ টিপল। হ্যালো হ্যালো হ্যালো, মহাকাশযান গ্যালাক্সি 1, হ্যালো সিডিসি। জনি তার ডান হাতের আণবিক রাস্ট থ্রোয়ার কার্যকর করে জিনিসটির দিকে তাকালো, যেটি প্রায় 100 গজ দূরে পা ছড়িয়ে বসে আছে। মাথার দুপাশে শিকড়ের মতো জিনিসগুলি ঘূর্ণায়মান গতিতে অতি দ্রুত ঘুরছে। জনি কুলম্যান কুলকুল করে ঘামতে লাগলো।
এরকম অসম্ভব ঘটনাও ঘটে। সমগ্র ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখল। প্রকাণ্ড বড় জিনিস থেকে ছোট্ট জিনিসটি নেমে এলো মাটিতে। তার মধ্যে দুটি কি যেন বসে আছে। তারা কে? দুজনের কম্পাঙ্ক একরকম, একজনের মধ্যে আরে কি। ওর মনে হলো একজনের সমস্ত চিন্তাভাবনা সে বুঝতে পারছে। এতে অবাক হবার কিছু নেই। লি বা নিম দুজনের মনের কথাই বুঝতে পারে, কিন্তু যে জিনিসটির কথা সে বুঝতে পারছে সে জিনিসটি বা লির মতো নয়। ওর একটি নাম আছে, জনি। জনি কুলম্যান। অদ্ভুত নাম। জনি কুলম্যান অসম্ভব ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন? ছোট্ট ঘর থেকে ভয়ে ভয়ে নামছে। তার সঙ্গে যে আছে তার মনের কথাও কিছুই বুঝতে পারছে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে ওইটির মধ্যে আবার অসংখ্য তরঙ্গ। তরঙ্গগুলির দৈর্ঘ্য এক একটি এক এক রকম। ওর নাম কি বুঝতে পারছে না, তবে বুঝতে পারছে তার সঙ্গে আকাশের মহাকাশযানটির সম্পর্ক আছে। অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে সম্পর্কটি রাখা হচ্ছে সর্বক্ষণ। অন্য লোকটি, যার নাম জনি কুলম্যান, সেও মাঝে মাঝে মহাকাশযানটির সঙ্গে সম্পর্ক রাখছে, তবে তা রাখা হচ্ছে অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দিয়ে। অর্থাৎ সে কথা বলছে, কথা বুঝতে পারা যাচ্ছে না। তবে যদি বেশ কিছু সময় এই সমস্যাটা নিয়ে চিন্তা করে তাহলে বুঝতে পারবে। লি আর নিম যদি থাকতো তাহলে নিমিষের মধ্যে সমস্যাটির সমাধান হতো। মন দিল জনি কুলম্যানের দিকে। এত ভয় পাচ্ছে কেন? কি যেন বলল অন্যটিকে। হাঁটছে সামনের দিকে। হাতে এটা কি? কেমন যেন অস্পষ্ট। তার খণ্ডগুলো ওর দিকে বাড়িয়ে ধরল। যে খণ্ড তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে পারে সেটিকে বিভিন্ন তরঙ্গ মাত্রায় দোলাতে শুরু করল। হ্যাঁ, এইবার বুঝতে পারা যাচ্ছে জনি কুলম্যান একজন ভূতত্ত্ববিদ। মাটি সম্পর্কে জানে। মাটি কি? জনি কুলম্যান পাথরগুলি সম্পর্কে ভাবছে। পাথরগুলি সিলিকা ও অ্যালুমিনিয়ামের। তার মধ্যে আছে অক্সাইড। সিলিকা কি? অ্যালুমিনিয়াম কি? আবার কপার অক্সাইডই বা কি? কপার অক্সাইড দেখে জনি কুলম্যান অবাক, কারণ এখানে অক্সিজেন নেই। অক্সিজেন না থাকলে কপার অক্সাইড থাকবে না কেন? এই দুটির মধ্যে সম্পর্ক কি? এই জনি কুলম্যান কত সুখী। কত রকম সমস্যা আছে তার মাথায়। নতুন নতুন সমস্যা নিয়ে ভাবছে। তাদের মতো না, একই সমস্যা নিয়ে তাদের মতো ভাবতে হয় না। আচ্ছা, ওই জনি কুলম্যান কি বলতে পারবে আকাশের বাইরে কি আছে? নিশ্চয়ই পারবে, কারণ তার এসেছে আকাশের বাইরে থেকে। হঠাৎ পাথরের আড়াল থেকে বের হয়ে এলো। তার প্রকাণ্ড শরীরটিকে অতি দ্রুত নিয়ে এলো জনি কুলম্যানের সামনে। তারপর স্থির হয়ে দাঁড়ালো সেখানে। জনি কুলম্যান, আমাদের 3 বন্ধুর তরফ থেকে তোমাকে জানাচ্ছি অভিনন্দন। জনি প্রথম খানিকক্ষণ নিজের চোখে বিশ্বাস করতে পারল না। এসব কি সত্যি না স্বপ্ন? জনির মাথা ঝিমঝিম করছে, বুক মুখ শুকিয়ে কাঠ। সিডিসির গলা শোনা গেল। জনি, ভয় পেও না, আমার হাতে আণবিক ব্লাস্টার আছে। ব্লাস্টার চালু করেছি। সিডিসি? ওটা কি? একটি প্রাণী, নিঃসন্দেহে। প্রাণীটি লক্ষ্য করছে আমাদের। তুমি নড়াচড়া করবে না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। সিডিসি, অপেক্ষা করছো কেন? আণবিক ব্লাস্টারের সুইচ টিপে দাও। তুমি নার্ভাস হবে না, তোমার দিকে এগুলি আমি ব্যবস্থা করব। আমি প্রাণীটির ছবি তুলব প্রথম। মহাকাশযান থেকে আরেকটি টিম আসছে, ওরা প্রাণীটিকে ধরার চেষ্টা করবে। জনি খানিকটা সম্বিত ফিরে পেল। খুব সাবধানে, যাতে প্রাণীটির দৃষ্টি আকর্ষিত না হয়, যোগাযোগ সুইচ টিপল। ক্যাপ্টেনের গলা ভেসে এলো সঙ্গে সঙ্গে। হ্যালো জনি, আমরা সবকিছু লক্ষ্য করছি। জীববিজ্ঞানীদের টিম নেমে আসবে কিছুক্ষণের মধ্যে। কি করব আমি? মেরে ফেলবো প্রাণীটিকে? কি বলছো পাগলের মতো? জীবন্ত ধরতে হবে প্রাণীটিকে। এরকম অদ্ভুত প্রাণী এর আগে কখনো পাওয়া যায়নি। জীববিজ্ঞানীরা খুবই অবাক। জনি কুলম্যান দেখল প্রাণীটি আরও খানিকটা এগিয়ে এসেছে। তার মনে হলো প্রাণীটি বলছে, আমাকে ভয় করবার কিছু নেই। রোবট সিডিসি এক হাতে আণবিক রাস্টার ধরে রেখে অন্য হাতে বেশ কয়েকটি কাজ করল। প্রাণীদের ছবি মহাকাশযানে রিলে করার ব্যবস্থা করল। একটি সার্ভেয়ার সিস্টেম চালু করল, যাতে অন্য যে কোনো দিক থেকে এ জাতীয় কোনো প্রাণী 500 গজের ভেতর এলে আগে থেকে টের পাওয়া যায়। দ্বিতীয় স্কাউটশিপটি কোথায় নামবে তাও তাকেই বের করতে হচ্ছে। সবচেয়ে ভালো হতো যদি প্রাণীটির পেছনে নামতে পারত, কিন্তু তা সম্ভব হচ্ছে না। জায়গাটি প্রকাণ্ড সব পাথরে ভর্তি। নামতে হবে প্রথম স্কাউটশিপটির কাছেই। ব্যাপারটা বিপজ্জনক।
প্রাণীটি দ্বিতীয় স্কাউটশিপ দেখে ভয় পেয়ে জনিকে আক্রমণ করে বসতে পারে। আক্রমণের ধারা কী হবে কে জানে। জন্তুটি মনে হচ্ছে প্রাগৈতিহাসিক, স্বভাবতই সে ঝাঁপিয়ে পড়বে। এতটা দূর থেকে তা সম্ভব হবে না, তাকে আরও কাছে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে অনেকটা সময় পাওয়া যাবে হাতে। আক্রমণের অন্য ধারায় এ হয়তো দূর থেকেই বিষ জাতীয় কিছু ছুঁড়ে ফেলবে। তাহলে ভয়ের কিছু নেই, জনের স্পেস স্যুট আছে। দ্বিতীয় স্কাউটশিপে ছিল টাইটানিয়াম ইরিডিয়ামের তৈরি একটি প্রকাণ্ড খাঁচা। খাঁচাটিকে আনা হচ্ছে প্রাণীটাকে বন্দি করবার জন্যে। ডক্টর জন ফেন্ডার, প্রাণীবিদ্যা বিভাগের প্রধান এবং মহাকাশযানের সিকিউরিটি বিভাগের একজন অফিসার খাঁচাটাকে নিয়ে আসছে। ডক্টর জন ফেল্ডারের মুখ দুশ্চিন্তাগ্রস্ত। দুশ্চিন্তার প্রধান কারণ এই অদ্ভুত প্রাণীটির এখানে থাকার কথা নয়, তবু সে আছে। তার মানে সে একা নয়, আর অনেকেই নিশ্চয় আছে। কিন্তু এরা খায় কি? এই ঊষর গ্রহে এদের জন্য কোনো খাদ্য থাকার কথা না। ডক্টর জন ফেভার অন্য আরেকটি কারণেও যথেষ্ট বিক্রত। তার মনে হচ্ছে প্রাণীটি বুদ্ধিমান। এরকম মনে করার যথেষ্ট কারণ আছে। প্রথমত, এই অবস্থাতে যে কোনো প্রাণী পালিয়ে আত্মগোপনের চেষ্টা করত। এটি তা করছে না, নিজ থেকে এগিয়ে এসেছে, কিন্তু আক্রমণ করছে না, বরং দূরে দাঁড়িয়ে গভীর আগ্রহের সঙ্গে সব কিছু লক্ষ্য করছে। ডক্টর ফেভার লক্ষ্য করেছে প্রাণীটির সমস্ত মনোযোগ জনের দিকে। মাঝে মাঝে সে অবশ্য তাকাচ্ছে রোবটটির দিকে, তাও খুব অল্প সময়ের জন্য। তাহলে সে কি বুঝতে পারছে রোবটটি একটি যান্ত্রিক মানুষ? ডক্টর জন ফেভারের উদ্বেগ আরও বাড়ল যখন সেন্ট্রাল কম্পিউটার থেকে হঠাৎ বলা হলো প্রাণীটির গা থেকে বিটা রেডিয়েশন হচ্ছে। জন ফেন্ডার অবাক হয়ে বলল, তা কি করে হচ্ছে? কি করে হচ্ছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে হচ্ছে। আরও কিছু আছে? আছে, তবে তা এখনও নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। ঠিক না হলেও বলে ফেলো। প্রাণীটির শরীরে একটি চৌম্বক শক্তি থাকার সম্ভাবনা আছে। নিশ্চিতভাবে কখন জানা যাবে? যখন প্রাণীটি এগিয়ে আসবে। চৌম্বক শক্তিটি কি শক্তিশালী? যথেষ্ট শক্তিশালী। তোমার কি মনে হয় প্রাণীটি বুদ্ধিমান? সিডিসি সঙ্গে সঙ্গে বলল, প্রাণীটি বুদ্ধিমান হবার সম্ভাবনা খুবই বেশি, তবে যেসব তথ্য আমার কাছে আছে তা থেকে এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। মহাকাশযান সময় 15:35 দ্বিতীয় স্কাউটশিপটি নামল। জন্তুটি লাফিয়ে উঠল না বা ভয় পেয়ে পালিয়েও গেল না। স্কাউটশিপ থেকে পা বাড়াবার সঙ্গে সঙ্গে জন ফেভারের মনে হলো প্রাণীটির নাম ও। প্রাণীটির আরও দুটি বন্ধু আছে, একজনের নাম লি, অন্যজনের নাম নিম। এরা তিনজন ছাড়া এই গ্রহে অন্য কোনো প্রাণী নেই। এরকম মনে হওয়ার পেছনে কোনো কারণ নেই, তবু জন ফেডারের মনে হলো এসব তথ্যের প্রতিটি সত্য। জন ফেভার কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো জনি, ওই জন্তুটির নাম ও নাকি? হ্যাঁ, ওর নাম ও। কি করে জানলে ওর নাম ও? কথা বলেছ নাকি ওর সঙ্গে? না, কথা বলিনি। কথা না বলে বুঝতে পারলে? তা পারলাম, এবং আমার মনে হয় তুমিও বুঝতে পেরেছ। ব্যাপারটা কি? ব্যাপার তো তোমারই জানার কথা, তুমি জীববিজ্ঞানের লোক। তা ঠিক। জন ফেন্ডারম্যান স্কাউটশিপ থেকে অনেকখানি এগিয়ে গেল। তারপর স্পষ্ট স্বরে বলল, হ্যালো ও। লি ও নিম নিঃশব্দে হাঁটছিল। হাঁটবার সময় এরা সচরাচর কথা বলে না। লুকগুলি শরীরের ভেতর লুকানো থাকে, নেহায়েত প্রয়োজন ছাড়া বের করে না। সকালবেলার দিকে তারা ঘরগুলির সামনে এসে দাঁড়ালো। ঝড় নেই, শান্তভাব চারদিকে। লি বলল, আজ কোন ঘরটির ভেতর প্রথম ঢুকবে? নিম জবাব না দিয়ে প্রথম ঘরটির ভেতর ঢুকে পড়ল। এই ঘরটি সবচেয়ে উঁচু, প্রায় আকাশ ছোঁয়া। লি বেশ অবাক হলো, তারা কখনো একা একা কোথাও যায় না। আজ নিম এরকম করলো কেন? নিম, এই নিম। নিম সারা শব্দ করল না। লি খানিকক্ষণ ইতস্তত করে প্রথম ঘরটির ভেতরে ঢুকল। আশ্চর্য, এই প্রকাণ্ড হল ঘরের কোথাও নিম নেই। তাহলে সে কি দ্বিতীয় ঘরে চলে গেছে? দ্বিতীয় ঘরেও তাকে পাওয়া গেল না। শুধু তাই নয়, 6টি ঘরের কোনোটিতেই নিম নেই। লি অবশ্য অনায়াসে তাকে খুঁজে বের করতে পারে। লুকগুলি বের করে রাখলে জানা যাবে কোথায় লুকিয়ে আছে নিম। কিন্তু লির ইচ্ছা করছে না। নিম এরকম করলো কেন? লি ঘরের বাইরে এসে পা ছড়িয়ে বসে থাকলো। তার কিছুই ভালো লাগছে না, ক্লান্তি লাগছে। এরকম করলো কেন নিম? কত দীর্ঘকাল তারা একসঙ্গে আছে,
সেই কবেকার কথা অস্পষ্টভাবে মনে পড়ে। মা ছিলেন বেঁচে। মায়ের চারপাশে তারা ঘুরঘুর করত। মা বলতেন, আমার লক্ষ্মী সোনারা, তোমরা সবাই একসাথে থাকবে, একা একা যাবে না কোথাও। নিম চোখ ঘুরিয়ে বলতো, একা একা গেলে কি হয়? একা একা থাকলে অনেক ঝামেলা হতে পারে। যদি একসঙ্গে থাকো তাহলে তোমাদের তিনজনের সুখ একসঙ্গে থাকবে। যদি তারা একমাত্রায় কাঁপে তাহলে তোমরা অনেক কিছু করতে পারবে। আমাদের লুক মহাশক্তিশালী। কি করে কাঁপবে একসঙ্গে? তোমাদের নিজেদেরই তা শিখতে হবে। আমার লুক নষ্ট হয়ে গেছে, আমি তোমাদের কিছু শেখাতে পারবো না। শুধু লুক নয়, অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল তার। মা চোখে দেখতেন না, হাঁটতে পারতেন না, তবু যে কতদিন বেঁচে ছিলেন তাদের কত কিছুই না শেখাতেন। প্রথম শেখালেন কি করে সমস্যা নিয়ে চিন্তা করতে হয়। প্রথমে লুকগুলি শরীরের ভেতর ঢুকিয়ে ফেলবে। তারপর কোনো একটা জায়গা যেখানে প্রচুর আলো আছে সেখানে পা ছড়িয়ে ভাবতে বসবে। একজন কি ভাবছে অন্যজন তা বুঝতে চেষ্টা করবে না। বুঝতে চেষ্টা করলে কি হয়? ঠিকমতো ভাবা যায় না। তাদের প্রথম সমস্যা দিলেন মা। সমস্যাটি অদ্ভুত। আমরা কে, কোত্থেকে এসেছি? দিনের পর দিন এই সমস্যা নিয়ে ভাবতে লাগলো তারা। প্রথম মুখ খুলল আয়ু। সে বলল, আমরা বুদ্ধিমান একটি প্রাণী। প্রাণী কি? যারা ভাবতে পারে তারাই প্রাণী। আমরা কোত্থেকে এসেছি? আমরা কোনো জায়গা থেকে আসিনি, এখানেই ছিলাম। তোমরা এখনো ভাবতে শেখোনি, ভাবনাতে যুক্তি নেই তোমাদের। ক্রমে ক্রমে তারা ভাবতে শিখল। কত অদ্ভুত অদ্ভুত সমস্যাই না মা দিতেন। এক, আলো আমাদের কাছে এত প্রিয় কেন? কেন আমরা আলো ছাড়া ভাবতে পারি না? দুই, কেন ঘরগুলির কাছে আমাদের যেতে মানা? তখনও তারা ঘরগুলি দেখেনি, শুধু মায়ের কাছে শুনেছে। দুটি ঘর আছে আকাশ ছুঁয়ে, সে ঘরের কাছে যেতে মানা। কেন মানা? মা তা বলবেন না, ভেবে বের করতে হবে। যেদিন মায়ের শরীর একটু ভালো থাকতো সেদিনই নতুন কিছু বলতেন। একদিন তারা গুনতে শিখল। শেখা মাত্রই মা একটি সমস্যা দিয়ে দিলেন। 5 সংখ্যার এমন দুটি রাশি বলো যাকে অন্য কোনো রাশি দিয়ে ভাগ দেওয়া যায় না। নিম সঙ্গে সঙ্গে বলল, যে কোনো রাশিকেই 1 কিংবা সেই রাশি দিয়ে ভাগ দেওয়া যায়। তা যায়, ওই দুটি রাশি ছাড়া অন্য কোনো রাশি দিয়ে ভাগ দেওয়া যাবে না। মা মারা যাবার আগে আগে অনেক কিছু ওরা শিখে ফেলল, আবার অনেক কিছু শিখতে পারল না। মা বলতেন, বেশিরভাগ জিনিসই শিখতে হয় নিজের চেষ্টায়। তোমরা দীর্ঘজীবী, অনেক সময় পাবে শেখার। মৃত্যুর আগে আগে বলে গেলেন, একটা কথা সবসময় মনে রাখবে, তোমরা থাকবে একসঙ্গে। তোমাদের তিনজনের মিলিত শক্তি হচ্ছে অকল্পনীয় শক্তি। আরেকটি কথা, ঘরগুলির রহস্য বের করতে চেষ্টা করবে। তার মৃত্যু দেখে ওদের যাতে কষ্ট না হয় সেজন্যে মা মৃত্যুর ঠিক আগে আগে ওদের একটি সমস্যা নিয়ে ভাবতে বললেন। মৃত্যু কি? তারা সমস্যা নিয়ে ব্যস্ত হয়ে থাকলো। বুঝতেই পারল না কখন মা মারা গেলেন। নিম বেরিয়ে আসতে দেরি করল, অনেকখানি দেরি করল। সূর্য তখন প্রায় মাথার উপর। লি কিছুই বলল না। নিম খানিকক্ষণ চুপ করে থেকে বলল, চলো ফিরে যাই। তোমার যা দেখার দেখা হয়েছে। হ্যাঁ, কি দেখলে? আজকে প্রথমবারের মতো একটা জিনিস লক্ষ্য করলাম। এই ঘরগুলি আকাশ ছোঁয়া। আমার তো মনে হয় এই তথ্যটি আমরা প্রথম থেকেই জানি। এই ঘরগুলির দেয়াল অসম্ভব মসৃণ, এইটিও আমরা প্রথম থেকেই জানি। আমার মনে হয় এরকম করা হয়েছে যাতে আমরা দেয়াল বেয়ে উঠতে না পারি। আমি ভেতরে গিয়ে আজকে কি করেছি জানো? না, জানতে চেষ্টা করিনি। এই ঘরের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ক আমি আমার সুখ কাঁপিয়েছি। লি স্তম্ভিত হয়ে পড়ল। যদি সত্যি তাই হয় তাহলে ঘরটির ভেঙে ঘুরিয়ে পড়ার কথা। নিম বলল, ঘর ভাঙা ছিল আমার উদ্দেশ্য, যাতে তুমি আঘাত না পাও সেজন্যই তোমাকে নিয়ে ঢুকিনি। কিন্তু ঘর ভাঙেনি। কেন ভাঙেনি জানো? ভাঙেনি কারণ 6টি ঘর আলাদা আলাদা করে এমনভাবে তৈরি করা যাতে সামগ্রিক কম্পাঙ্ক অনেক নিচে নেমে গেছে। আমরা এত নিচে নামতে পারি না। তুমি কি কিছু বুঝতে পারছো লি? পারছি। যারা এই ঘরগুলি তৈরি করেছে তারা আমাদের হাত থেকে এদের রক্ষা করবার জন্য এরকম করেছে, এই বলতে চাও তুমি? হ্যাঁ। তারা তাহলে কোথায়? সেই সমস্যা নিয়ে আমাদের তিনজনকে একসঙ্গে ভাবতে বসতে হবে। লি এবং নিম নিঃশব্দে ফিরে চলল। লি ভেবে রেখেছিল নিমকে খুব একচোট গালমন্দ করবে, কিন্তু কিছুই করল না। অত্যন্ত দ্রুত পায়ে ফিরে চলল ওর কাছে।
তিনজন মিলে আবার ফিরে আসা দরকার। ঘরগুলির মাথার ওপর গিয়ে দেখা দরকার কি আছে সেখানে। অনেক সমস্যা জমে গেছে, ভাবতে বসার প্রয়োজন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে জন্তুটি নিঃশব্দে খাঁচায় ঢুকে পড়ল। জন ফেন্ডার এবং জনি কুলম্যান বড় অবাক হল। কোনো জন্তুকে খাঁচায় ঢোকানো অত্যন্ত পরিশ্রমের ব্যাপার, প্রচুর যান্ত্রিক সহায়তা প্রয়োজন। প্রথমে একটি শক্তিশালী বৈদ্যুতিক চক্র তৈরি করা হয়, সেই চক্র ক্রমাগত ছোট করে 4 মুখের সামনে আনা হয়। জন্তুটি যত বুদ্ধিমান তাকে খাঁচায় ঢোকানো ততই মুশকিল। এক্ষেত্রে কোনো কিছুরই প্রয়োজন হলো না। খাঁচার মুখ খোলা মাত্র জন্তুটি খাঁচায় ঢুকে পড়ল। বৈদ্যুতিক চক্র তৈরি করারও প্রয়োজন হলো না। জনি কুলম্যান চেঁচিয়ে বলল, 4 দরজা বন্ধ করে দাও। যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, খাঁচার দরজা বন্ধ হচ্ছে না। কি জাতীয় গোলযোগ? সেকেন্ডারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে না। এরকম হবে কেন? মনে হচ্ছে কারেন্ট ফ্লো করছে না। ভেরিয়েটিক দুটি অকেজো, পরীক্ষা করা হচ্ছে। আমরা এখন কি করব? অপেক্ষা করব। আমরা ত্রুটি সারাতে না পারলে অন্য আরেকটি খাঁচা পাঠাবে। জনি কুলম্যানের বিরক্তির সীমা রইল না। কতক্ষণ এরকম অপেক্ষা করতে হবে কে জানে। জন্তুটি মনে হচ্ছে দিব্যি সুখে ঘুমিয়ে পড়েছে। গাছের ডালের মতো যেসব বিচিত্র জিনিস তার মাথার দুপাশ দিয়ে বের হয়েছিল সেগুলো আর দেখা যাচ্ছে না। শরীরের ভেতর ঢুকিয়ে ফেলেছে নাকি? জন ফেন্ডার বলল, প্রাণীটি বুদ্ধিমান নয়। কি দেখে বলছো? প্রাণীটি ঘুমিয়ে পড়েছে। এরকম অস্বাভাবিক অবস্থায় কোনো প্রাণী ঘুমিয়ে পড়তে পারে না। ঘুমোচ্ছে বুঝলে কি করে? চোখ বন্ধ, মাথার সুরগুলি নেই, নড়াচড়া করছে না। তুমি কি নিঃসন্দেহ যে প্রাণীটি ঘুমোচ্ছে? না, তাছাড়া অসংখ্য প্রাণী আছে যারা কখনো ঘুমায় না। স্নায়বিক বিশ্রামের তাদের প্রয়োজন নেই। 18:25 গ্যালাক্সি 1 থেকে জানানো হলো যে 4টির দরজা ঠিক করা সম্ভব হয়নি। বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য একটি খাঁচা পাঠানো হচ্ছে। জন্তুটিকে নতুন খাঁচায় ঢোকানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়ার আগেই দেখা গেল ঠিক একই রকম দেখতে আরও 2টি প্রাণী এসে উপস্থিত হয়েছে এবং কিছুমাত্র দ্বিধা না করে ঢুকে পড়েছে খাঁচায়। ঢোকা মাত্রই খাঁচার দরজা বন্ধ হয়ে গেল। জনি বলল, এইসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। এই 2টি আবার কোত্থেকে এলো? তুমি নিশ্চয়ই আশা করোনি একটি মাত্র এরকম প্রাণী এই গ্রহে। লক্ষ লক্ষ এরকম কুৎসিত প্রাণী এখানে, তাও আশা করিনি। আর ভাব দেখে মনে হচ্ছে সবাই খাঁচায় ঢুকে পড়বে। মোটেই অস্বাভাবিক নয়। নিম্ন শ্রেণীর প্রাণীরা প্রায় দলপতিকে অনুসরণ করে। প্রাণীগুলি মোটেই নিম্ন শ্রেণীর নয়। আমার মনে হয় প্রথম প্রাণীটি ইচ্ছা করে দরজা খোলা রেখেছিল যাতে অন্য 2টি এসে উঠতে পারে এবং সুযোগ বুঝে আমাদের সর্বনাশ করতে পারে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ জনি। এরা নিরীহ প্রাণী, হিংস্র নয়। হিংস্র হলে আমাদের আক্রমণ করে বসত। আক্রমণ করেনি কারণ এরা বুদ্ধিমান। এরা সুযোগের জন্য অপেক্ষা করবে। 3টি প্রাণীকে একসঙ্গে মহাকাশযানে নিয়ে আমরা হয়তো বোকামি করছি, এটা ভাবছো? হ্যাঁ, জানো সেই দায়িত্ব তোমার নয়। কেন শুধু শুধু ভাবছো? জীববিদ্যা গবেষণাগারের এক প্রান্তে প্রাণী 3টিকে রাখা হলো। ঘরটি সিলঝিন শঙ্করের তৈরি। বায়ুর চাপ 0.95 অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলীয় গঠন এমন রাখা হয়েছে যাতে প্রাণীগুলির কিছুমাত্র অস্বস্তি না হয়। খাদ্য এবং পুষ্টি বিভাগের উপর ভার পড়েছে কী ধরনের খাদ্য প্রাণীটি গ্রহণ করে তা বের করা। সাইকিয়াট্রিস্ট বিভাগকে বলা হয়েছে প্রাণীটির বুদ্ধিমত্তা সম্পর্কে একটি প্রাথমিক রিপোর্ট দিতে। রিপোর্টে যদি প্রাণীটিকে বুদ্ধিমান বলা হয় তবেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে। গ্রহটিতে একটি নিরীক্ষা পরীক্ষার খেলা হয়েছে। পরীক্ষাগারের দায়িত্ব হচ্ছে মাকড়সা জাতীয় প্রাণীগুলি ছাড়া অন্য কোনো প্রাণের বিকাশ হয়েছে কিনা সে সম্বন্ধে অনুসন্ধান করা। গ্রহটি 12 টাইপ। এ জাতীয় গ্রহে প্রাণের উদ্ভব হয় না, কিন্তু যেহেতু এক শ্রেণীর প্রাণের সন্ধান পাওয়া গেছে সেহেতু এই নিরীক্ষা পরীক্ষাগার। মাকড়সা জাতীয় প্রাণীগুলিকে মহাকাশযানে নিয়ে যাওয়ার পরপরই তাদের ঘুমন্ত ভাব কেটে যায়। তারা মাথার দুপাশের বিচিত্র শিকড়ের মতো জিনিসগুলি বের করে অস্থিরভাবে ছুটাছুটি করতে থাকে, কিন্তু অবস্থাটি সাময়িক। খানিকক্ষণ পর এরা আবার ঘুমিয়ে পড়ে, চুপচাপ নিঝুম। কিন্তু আবার জেগে ওঠে আগের মতো ছুটাছুটি করতে থাকে, আবার নিঝুম। তাদের এ পর্যন্ত 6 রকমের খাবার দেওয়া হয়েছে, প্রোটিন, ফ্যাট এবং সেলুলোজ জাতীয় খাবার। প্রতিবারই তারা গভীর আগ্রহে খাবারের চারপাশে ভিড় করেছে, কিন্তু খাবার স্পর্শও করেনি। কিছুক্ষণ চুপচাপ থেকে আবার সেই আগের মতোই ঘুমন্ত অবস্থা। সাইকিয়াট্রিস্ট বিভাগ থেকে বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য প্রথম পরীক্ষাটির ব্যবস্থা করা হলো। এটি একটি সহজ পরীক্ষা।
যার বুদ্ধিমত্তা পরীক্ষা করা হবে তাকে 64টি স্কয়ার দেওয়া হয় এবং অন্য একজন প্রাণীটির সামনে ঠিক একই ধরনের 64টি স্কয়ার নিয়ে বসে। নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেগুলি নিয়ে একটি ত্রিভুজ, একটি আয়তক্ষেত্র এবং একটি সিলিন্ডার তৈরি করা হয়। এরপর এগুলিকে সমানুপাতিকভাবে বিভিন্ন ভাগ করে প্রাণীটিকে দেখানো হয়। সাধারণত নিম্ন শ্রেণীর বুদ্ধি বিশিষ্ট প্রাণীরা বেশ কিছু দূর পর্যন্ত অনুসরণ করতে পারে। মধ্যম শ্রেণীর বুদ্ধি বিশিষ্ট প্রাণীরা সমানুপাতিক ভাগ পর্যন্ত করতে পারে। শেষ দুটি পর্যায় শুধু বুদ্ধিমান প্রাণীরাই করতে পারে। মাকড়সা শ্রেণীর প্রাণী তিনটি অত্যন্ত আগ্রহ নিয়ে স্কয়ারগুলি নাড়াচাড়া করতে লাগলো, কিন্তু তার পরপর স্কয়ারগুলি একপাশে সরিয়ে রেখে দিব্যি ঘুমোতে গেল। হলডেনের দ্বিতীয় টেস্টেও একই ব্যাপার হলো। গোলাকার বল পাঁচটিকে নিয়ে তারা খানিকক্ষণ নাড়াচাড়া করে একপাশে রেখে ঘুমোতে গেল। সাইকিয়াট্রিস্ট বিভাগের প্রাথমিক রিপোর্টে বলা হলো প্রাণীগুলির প্রাথমিক পর্যায়ের বুদ্ধিও নেই বলেই মনে হচ্ছে। সাইমেন্সের টেস্টগুলি না করা পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। লির একটিমাত্র চিন্তা, এই সব কি? বলাই বাহুল্য, এই লম্বাটে দুটি মাত্র পা বিশিষ্ট প্রাণীগুলি অনেক জানে। যারা এমন একটি অদ্ভুত জিনিসে করে হঠাৎ এসে হাজির হতে পারে তারা নিশ্চয়ই বুদ্ধিমান। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এরা সমস্যা নিয়ে চিন্তা করছে না। এদের ভাবভঙ্গি এরকম যেন কোথাও কোনো সমস্যাই নেই। এদের কথার অর্থ বুঝতে পারলে ভালো হতো। নিমকে বলা হয়েছে কথার অর্থ বের করতে। সে এখন শুধু একটিমাত্র সমস্যা নিয়েই ভাবছে। এরা প্রতিটি জিনিসকে একটি নাম দিয়ে ডাকে। মহাকাশযান, রোবট, সিডিসি, সাইকিয়াট্রিস্ট বিভাগ। একটির সঙ্গে আরেকটি সম্পর্ক কী করে সেটি এখন জানতে হবে। ব্যাপারটি জটিল নয়, সময় সাপেক্ষ। নিম এখানকার প্রতিটি জীবের কথাবার্তা মন দিয়ে শুনছে এবং বিশ্লেষণ করছে, যাদের এরা মানুষ বলে ভাবছে। এরা 64টি বস্তু দিয়েছে, উদ্দেশ্য কী তা বোঝা যাচ্ছে না। একজন অনেক কিছু বানিয়ে বানিয়ে দেখালো। এরা কি চায় তারাও সেরকম কিছু বানিয়ে দেখাবে? তা কেন চাইবে? নাকি তারা চায় এই সব বস্তুর কম্পাঙ্ক কতটা বের করতে? নিম প্রতিটির কম্পাঙ্কতা বের করল। তারপর তিনজন মিলে ভাবতে বসলে এই কম্পাঙ্কগুলির অন্য কোনো অর্থ আছে কিনা। সমস্যাটি জটিল, সময় লাগলো ভাবতে, কিন্তু উত্তর বের করার আগে ওরা 5টি গোলাকার বস্তু ঢুকিয়ে দিল। ওদের ওজন এক নয়, কিন্তু কম্পাঙ্ক এক। এটিও কি কোনো সমস্যা? ওর উপর দায়িত্ব দেওয়া হয়েছে ওরা কে কি ভাবছে তা বের করা। এর জন্য ভাষা জানবার প্রয়োজন হয় না, লোক দুটিকে সম্পূর্ণ সক্রিয় করতে হয়। অনিবিষ্ট মনে তাই করে যাচ্ছে। প্রতিটি মানুষের কথা জানবার পরই সে সমস্যা নিয়ে ভাবতে বসবে। কিন্তু ইতিমধ্যে সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে। মানুষরা একে অন্যের মনের কথা বুঝতে পারছে না। ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্য। জনি নামের মানুষটি জন ফেন্ডারের খুব কাছে পড়িয়ে মনে মনে ভাবছে যেন ফেভার একটি মহামূর্খ, কিন্তু জন ফেন্ডার তা বুঝতে পারছে না। তাদের সামনে এখন অনেক সমস্যা। সমস্যা মানেই হচ্ছে আনন্দ। কত কিছু ভাববার আছে এখন। ওর পায়ে অসম্ভব যন্ত্রণা, কিন্তু তাতে কিছুই আসে যায় না। কিম দুয়েন নিজের ব্যক্তিগত ঘরে একা একা বসেছিল। আজ সরাসরি প্রচুর ঝামেলা গিয়েছে। এখন খানিকটা বিশ্রাম করা যেতে পারে। তার ঘরের বাইরে দুটি ছোট ছোট লাল বাতি জ্বলছে, যার মানে হচ্ছে বিশেষ কোনো জরুরি প্রয়োজন ছাড়া তাকে বিরক্ত করা যাবে না। কিম দুয়েন একটি সিগারেট ধরে কম্পিউটার সিডিসির সবুজ বোতাম টিপে দিল। ঘুমাবার আগে সে সাধারণত সমস্ত দিনের ঘটনা নিয়ে কম্পিউটার সিডিসির সঙ্গে কথাবার্তা বলে। হালকা ধরনের কথাবার্তা, জটিল হিসাব নিকাশ নয়। কোনো কোনো দিন 2-1 দানা দাবা খেলা হয়। প্রায় সময় কিম দুয়েনের মনে থাকে না যে সে কথাবার্তা বলছে একটি কম্পিউটারের সঙ্গে, যার মস্তিষ্ক ল্যাবরেটরিতে সিনক্রিয়ন কম্পটন দিয়ে তৈরি, যার লজিক আছে কিন্তু অনুভূতি নেই। আজ নিম্নলিখিত কথাবার্তা হলো। হ্যালো সিডিসি। হ্যালো ক্যাপ্টেন, দাবা খেলবে নাকি একদান? না, আজ খুবই ক্লান্ত। বুঝতে পারছি, ক্লান্ত হবারই কথা, এবং খুব চিন্তিত হওয়ার কারণ আছে। চিন্তিত হওয়ার কারণ কি? যে কোনো অজানা বুদ্ধিমান প্রাণীর সঙ্গে প্রথম সাক্ষাৎকারের মধ্যে চিন্তিত হওয়ার কারণ আছে। আলফা সেঞ্চুরির সুসভ্য প্রাণীদের সঙ্গে মানুষদের প্রথম সাক্ষাৎকারের কথা মনে আছে তো? মনে আছে, কিন্তু সিডিসি তুমি একটি জিনিস ভুল করছো। এরা বুদ্ধিমান প্রাণী নয়, নিচু স্তরের জীব। খাদ্য জোগাড় করতে গিয়ে এদের সমস্ত বুদ্ধিবৃত্তি ব্যয় হয়। এখানে তুমি একটি ভুল করছো কিম দুয়েন। প্রাণীগুলি যথেষ্ট বুদ্ধিমান এবং খাদ্যের জন্য এরা কিছুই করে না। তার মানে? এ মুহূর্তে বলতে পারছি না। তুমি জানো আমি অনুমান করে কিছু কখনো বলি না। সাইকিয়াট্রি বিভাগ কিন্তু আমাকে লিখিত নোট দিয়েছে
ওরা হলডেন টেস্ট পাশ করতে পারেনি। হলডেন টেস্ট বুদ্ধিমত্তা মাপার জন্য একটি চমৎকার ব্যবস্থা, কিন্তু তোমার মনে থাকা উচিত হলডেন নিজেই বলেছেন কোনো প্রাণী যদি অসম্ভব বুদ্ধিমান হয় তাহলে হলডেন টেস্ট তার কাছে অর্থহীন মনে হবে। প্রাণীগুলি অসম্ভব বুদ্ধিমান এরকম কোনো প্রমাণ কি পেয়েছো? না, এখনো পাইনি। এমন কোনো কারণ কি ঘটেছে যার জন্য তোমার মনে হয় প্রাণীগুলি বিপজ্জনক হতে পারে? না, ঘটেনি। প্রাণীগুলি শান্ত প্রকৃতির। তবে কি? তোমার নিশ্চয়ই মনে আছে আমাদের 4 দরজা আটকে গিয়েছিল কিছুক্ষণের জন্য? মনে আছে। তুমি নিশ্চয়ই জানো আজ 1 সেকেন্ডের 12 ভাগের 1 ভাগ সময়ের জন্য আমাদের কেন্দ্রীয় ইলেকট্রিসিটি ছিল না। আমি জানি। এটি একটু অসম্ভব ব্যাপার নয় কি? হ্যাঁ, খুবই অসম্ভব, খুবই অস্বাভাবিক। তুমি হয়তো এখনও খবর পাওনি আমাদের প্রকৌশল বিভাগের কাছেও একটি সমস্যা আছে। তারা তা নিয়ে বর্তমানে চিন্তাভাবনা করছে। কী সমস্যা? আমাদের পাওয়ার লাইনের ইলেকট্রিসিটিতে এ পর্যন্ত 15 বার সাইকেল বদল হয়েছে, যেন কেউ সাইকেল বদলে কিছু একটা পরীক্ষা করছে। তুমি বলতে চাও ওই প্রাণীগুলি এসব করছে? আমি কিছু বলতে চাই না। প্রমাণ ছাড়া আমি কখনো কিছু বলি না। আমি শুধু তোমাকে একটি সমস্যার সম্ভাবনার কথা বলেছি। কিম দুয়েন সিডিসির সুইচ অফ করে প্রকৌশলী বিভাগের সঙ্গে যোগাযোগ করল। কিম বলছি, সাইকেল বদলাবার একটি খবর শুনলাম। তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় স্যার, সেজন্য আপনাকে জানানো হয়নি। জোসেফসন জাংশনের ত্রুটির জন্য এরকম হতে পারে। জোসেফসন জাংশনের কোন ত্রুটিকে ধরা পড়েছে? না স্যার, তা ধরা যায়নি। তবে হ্যালো সিকিউরিটি। বলুন স্যার। যে প্রাণীগুলোকে আমরা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে এনেছি সেগুলিকে মেরে ফেলার জন্য নির্দেশ দিচ্ছি। স্যার, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। বুঝতে না পারার কোনো কারণ তো দেখছি না। আণবিক ব্লাস্টার দিয়ে ওদের মেরে ফেলুন। এই জাতীয় নির্দেশ তো আপনি একা একা দিতে পারেন না স্যার, বিজ্ঞান একাডেমির অনুমোদন লাগবে। মহাকাশযান যদি কোনো বিপদের মুখে পড়ে তাহলে সর্বাধিনায়ক হিসেবে একাডেমির অনুমোদন ছাড়াই আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আইনে এই ধারণাটি মনে আছে? জি স্যার, আছে। বেশ, এখন যা বলেছি করুন। দায়িত্ব শেষ করবার পর আপনি নিজে এসে আমার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে স্যার। আরেকটি কথা, আপনার কাছ থেকে আমি একটি লিখিত জবাবদিহি চাই। স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি চাচ্ছেন। আমি জানতে চাই ঠিক কী কারণে আমার নির্দেশ পাওয়া সত্ত্বেও আপনি তা মানতে দ্বিধাবোধ করলেন, বিজ্ঞান একাডেমির প্রশ্ন তুললেন। আমি ভাবলাম এগুলি দুর্লভ প্রাণী হতে পারে, মেরে ফেলাটা হয়তো ঠিক হবে না। এগুলি দুর্লভ প্রাণী নয়। আমরা মাত্র 2 ঘন্টার মধ্যে 3টা প্রাণী ধরেছি। আমরা ধরিনি স্যার, ওরা নিচ থেকে ধরা দিয়েছে। আপনার নাম কি? আমার নাম সুগিহারা স্যার। আমার ক্রমিক নম্বর F237। সুগিহারা, প্রাণীগুলিকে কি দেখেছেন? দেখেছি স্যার। এ জাতীয় কুৎসিত প্রাণীর জন্য আপনার এত মমতার কারণ কি? প্রাণীগুলি দেখতে কেমন সেটা বড় কথা নয়, আলফা সেঞ্চুরির সুসভ্য প্রাণীরা অত্যন্ত সুদর্শন ছিল। সুগিহারা। জি স্যার। আপনি প্রাণীগুলিকে মেরে ফেলুন, আর আপনাকে যে কৈফিয়ত দিতে বলেছিলাম তা দেবার প্রয়োজন নেই। ঠিক আছে স্যার। হঠাৎ প্রচণ্ড শক্তিশালী ওমিক্রন রশ্মির 2টি ধারা প্রাণীদের উপর ফেলা হলো। সিলঝিন নির্মিত খাঁচাটি অসহনীয় উত্তাপে দেখতে দেখতে মোমের মতো গলে গেল। সুগিহারা নিজে গিয়ে কিম দুয়েনের কাছে খবর দিল। আণবিক ব্লাস্টার ব্যবহার করা হয়েছে। সুগিহারার মুখ, স্নান, চোখ বিষ্ণ। ক্যাপ্টেন সান্ত্বনা দিতে চেষ্টা করল। সহজ সুরে বলল, মানুষকে প্রায়ই অনেক হৃদয়হীন কাজ করতে হয়। কিছু বলতে চান আমাকে? জি স্যার, চাই। বলুন। প্রাণীগুলি মারা যায়নি, ওমিক্রন রশ্মির ব্যবহারের পরও বেঁচে আছে। মহাকাশযান গ্যালাক্সি 1-এর বিপদ সংকেত সূচক ঘণ্টা বাজতে শুরু করল। গ্যালাক্সি 1-এর নিয়ন্ত্রণ কক্ষে জরুরি মিটিং বসেছে। একটি জরুরি পরিস্থিতির উদ্ভব হয়েছে। 3টি প্রাণী ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে। এখন পর্যন্ত তারা কারোর কোনো ক্ষতি করেনি, তাই বলে যে ভবিষ্যতেও করবে না তেমন কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে বড় কথা, অত্যন্ত শক্তিশালী রেডিয়েশনও এদের কিছুমাত্র কাবু করেনি। ছোটাছুটি করছে উৎসাহের সঙ্গে। ক্যাপ্টেন কিম গম্ভীর মুখে বললেন, বর্তমান পরিস্থিতির উপর একটি রিপোর্ট দেওয়ার জন্য আমি কম্পিউটার সিডিসিকে বলেছি। আলোচনা শুরু করার আগে আমি সিডিসির রিপোর্টটি শোনাতে চাই। আপনারাও মন দিয়ে শুনুন। আমি সিডিসি বলছি, বর্তমান সমস্যাটি একটি জটিল এবং ভয়াবহ সমস্যা। 3টি অসাধারণ বুদ্ধিমান প্রাণী গ্যালাক্সি 1-এ স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি বুদ্ধিমান শব্দটির আগে অসাধারণ বিশেষণটি ব্যবহার করেছি।
আপনাদের কারো কারো আপত্তি থাকতে পারে, কিন্তু আমার কাছে এমন সব প্রমাণ আছে যা সন্দেহহিতভাবে বললে প্রাণীগুলি বুদ্ধিমান। প্রথম প্রমাণ, প্রাণীগুলি দ্রুত বুঝতে চেষ্টা করছে গ্যালাক্সি ওয়ান কী করে কাজ করে। কোনো একটি অদ্ভুত উপায়ে এরা ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। সেই ক্ষমতা বলে এরা গ্যালাক্সি ওয়ানের প্রতিটি যন্ত্রপাতির ইলেকট্রন প্রবাহ প্রবাহিত করেছে, অবশ্য খুব অল্প সময়ের জন্য, কিন্তু করেছে। দ্বিতীয় প্রমাণ, তারা একটি ট্রেস্টারেক্ট তৈরি করেছে। কোনো ত্রিমাত্রিক বস্তু দিয়ে ট্রেস্টারেক্ট তৈরি করা যায় না, কিন্তু এরা করেছে। 3 নম্বর কক্ষে হলডেন কিউব দিয়ে তৈরি ট্রেস্টারেক্টটির এখনও আছে। আপনারা কি আর কোনো প্রমাণ চান? না ক্যাপ্টেন, আপনি আমাদের ট্রেস্টারেক্টটি দেখাবার ব্যবস্থা করুন। ক্যাপ্টেন সুইচ টেপা মাত্র 3 নম্বর কক্ষটির ছবি ত্রিমাত্রিক পর্দায় ভেসে উঠল। জিনিসটি যে ট্রেসারেক্ট এতে সন্দেহ নেই, কিন্তু সমস্যা হচ্ছে হলডেন কিউবগুলি ঠিক কী উপায়ে ঘুরছে। কম্পিউটার সিডিসি আবার কথা বলা শুরু করলো। আমি এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অন্য একটি দিকে। এই প্রাণীগুলি কোনো খাদ্য গ্রহণ করে না। স্বভাবতই প্রশ্ন জাগে এরা শক্তি কোথায় পায়। প্রশ্নটির উত্তরের উপর অনেক কিছুই নির্ভর করছে। প্রাণীগুলি বুদ্ধিমান হলেও এরা এই প্রথম কোনো একটি বুদ্ধিমান প্রাণীর সংস্পর্শে এসেছে বলে আমার ধারণা। এর ধারণার পেছনে কি কি যুক্তি আছে তোমার? আমার কাছে এই মুহূর্তে 3টি প্রথম শ্রেণীর যুক্তি আছে। যুক্তিগুলি বলবার আগে আপনাদের একটি দুঃসংবাদ দিচ্ছি। আমাদের যে অনুসন্ধানী দলকে এই গ্রহে নানানো হয়েছিল তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমার ধারণা প্রাণীগুলি ইচ্ছাকৃতভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছে। নিয়ন্ত্রণ কক্ষের জরুরি মিটিং আধা ঘন্টার জন্য স্থগিত রাখা হলো। অনুসন্ধানী দলের প্রধান ডক্টর জুরাইন অত্যন্ত বিরক্ত বোধ করছিলেন। ডক্টর জুরাইন গ্যালাক্সি ওয়ানের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান। তিনি অনুসন্ধানী দলের সঙ্গে আসতে চাননি। 3টি অদ্ভুত প্রাণীকে কাছ থেকে পরীক্ষা করার সুযোগ ছেড়ে কে আসতে চায়? অনুসন্ধানী দলের সঙ্গে তবু তাকে আসতে হয়েছে, কারণ এই গ্রহে আরও প্রাণী থাকার সম্ভাবনা। নানান ধরনের প্রাণী। শুধু এক শ্রেণীর প্রাণের বিকাশ হবে তা ভাবার কোনোই কারণ নেই। কাজেই ডক্টর জুরাইনকে আসতে হয়েছে। এই গ্রহে প্রাণের বিকাশ কোন পথে হয়েছে সেটা পরীক্ষা করার দায়িত্ব পড়েছে তার উপর। কিন্তু তিনি এখন পর্যন্ত অন্য কোনো প্রাণীর দেখা পাননি। গত 12 ঘন্টা ধরে অনুসন্ধানী হেলিকপ্টার উঠছে। খানা খন্দ এবং প্রকাণ্ড সব পাথর ছাড়া এখন পর্যন্ত কিছুই চোখে পড়েনি। না পড়ারই কথা। প্রাণের বিকাশ হবার জন্য যা যা প্রয়োজন তার কিছুই এ গ্রহে নেই। তাহলে প্রশ্ন হলো, ওই প্রাণী 3টি এলো কোত্থেকে? আকাশ থেকে পড়েনি নিশ্চয়ই। ডক্টর জুরাইন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? পারো। আমার সন্দেহ হচ্ছে যে প্রাণী 3টি দেখছি সেগুলি অন্য কোনো গ্রহ থেকে এখানে এসেছে। এরা এ গ্রহের প্রাণী নয়। এরকম মনে হওয়ার কারণ আছে কি? জি স্যার, আছে। প্রাণীগুলির চলাফেরার জন্য এই গ্রহ উপযোগী নয়। সমস্ত গ্রহটি প্রকাণ্ড সব পাথরে ঢাকা। পাথরগুলি মসৃণ। প্রাণীটি মসৃণ জিনিসের উপর দিয়ে চলাফেরা করতে পারে না। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, গ্যালাক্সি ওয়ানের মেঝেতে এরা বারবার পিছলে পড়ে যাচ্ছিল। তুমি বলতে চাচ্ছ প্রাণীটি এই গ্রহের অধিবাসী হলে মসৃণ জায়গায় চলাফেরার ক্ষমতা তার মধ্যে থাকতো, জীবনের বিকাশ হতো সেই দিকে? জি স্যার। ভালো বলেছ নিমায়ের, চমৎকার যুক্তি। ধন্যবাদ স্যার। নিমায়ের কল্পনাও করেনি ডক্টর জুরাইন এত সহজে তার যুক্তি মেনে নেবেন। ডক্টর জুরাইন একজন বিশেষজ্ঞ ব্যক্তি। এরা বিশেষজ্ঞ ছাড়া অন্য কারোর কথায় কান দেয় না। নিমায়ের একজন সামান্য সিকিউরিটি গার্ড, কিন্তু ডক্টর জুরাইন তার যুক্তির প্রশংসা করলেন। অনুসন্ধানকারী দলের সঙ্গে একটি প্রথম শ্রেণীর রোবট সবসময় থাকে, কিন্তু এ দলটির সঙ্গে ছিল না। এদের সঙ্গে একটি দ্বিতীয় শ্রেণীর রোবট আছে। এই জাতীয় রোবট রুটিন কাজ কারবারের ব্যাপারে সুদক্ষ, কিন্তু এরা যুক্তির মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। এরা নিজ থেকে কখনো কোনো আলোচনায় অংশগ্রহণ করে না। প্রশ্ন করলেই শুধু উত্তর দিয়ে থাকে। এইবার খানিকটা ব্যতিক্রম হলো। রোবটটি হঠাৎ কথা বলে উঠল। জুরাইন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। কি ব্যাপার? আমি একটি সুরেলা ধ্বনি পাচ্ছি। ধ্বনিটি ক্রমশই স্পষ্ট হচ্ছে। কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। নিমায়ের, তুমি কিছু শুনতে পাচ্ছ? না স্যার। আপনাদের শ্রবণ শক্তি আমার মতো তীক্ষ্ণ নয়। আপনারাও শুনবেন। আমরা সেই সুরেলা ধ্বনির দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা। ডক্টর জুরাইন, 5 মিনিট অতিবাহিত হয়েছে। আপনি কি সুরটি চিনতে পারছেন? হ্যাঁ। কি ব্যাপার ডক্টর জুরাইন? বুঝতে পারছি না। সুরটি যে নিওলিথি সুর, সে সম্পর্কে আপনার কি কোনো সন্দেহ আছে? না। আপনার কি মনে হয় আমরা নিওলিথি সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে পাবো? হ্যাঁ, কোথাও না কোথাও দেখবে 6টি অদ্ভুত দর্শন আকাশ ছোঁয়া ঘর,
বাতাস এসে সেই ঘরগুলিকে ধাক্কা দিচ্ছে আর তৈরি হচ্ছে অপার্থিব নিওলিথি সুর। স্যার, আমাদের উচিত গ্যালাক্সি ওয়ানের সঙ্গে যোগাযোগ করা। কথার উত্তরটি দিল রোবট। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ওদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। কখন থেকে যোগাযোগ নেই? 1 ঘন্টা 12 মিনিট 23 সেকেন্ড। এতক্ষণ বলনি কেন? আপনারা জানতে চাননি তাই? স্যার স্যার দেখুন, নিওলিথিক ঘরছটি দেখা যাচ্ছে। অদ্ভুত সবুজ রং বেরুচ্ছে তার দেয়াল থেকে। মনে হচ্ছে সেই সবুজ রং সমস্ত অঞ্চলটিকে যেন আলোকিত করে তুলেছে। কি অদ্ভুত! স্যার, নিওলিথি সভ্যতার সমস্ত ঘরবাড়ি কি সবুজ পাওয়া গেছে? হ্যাঁ, তবে রঙের গাঢ়ত্বের তারতম্য আছে। কোনো কোনো জায়গায় রং হালকা সবুজ, কোথাও পাওয়া গেছে গাঢ় সবুজ। স্যার, আপনি কি সচক্ষে এর আগে নিওলিথি ঘর দেখেছেন? না, গ্যালাক্সি ওয়ানের কেউই দেখেনি। মনের মধ্যে একটি অন্যরকম ভাব হয়। তা ঠিক, খুবই ঠিক। ঘরগুলি যে অদ্ভুত তাই নয়, এদের বিশালত্ব কল্পনাতীত। অপার্থিব সুরে ধ্বনি বেজে যাচ্ছে, যেন একটি বুভাঙ্গা হাহাকার। নিমায়ের চোখে গভীর আবেগে জল এসে গেল। তারা 3 জন 3 দিকে ছড়িয়ে পড়েছে। এত কিছু দেখার আছে এখানে, এত কিছু আছে শেখার। ভাষাটা শিখে ফেললে অনেক সহজ হতো, কিন্তু এটা শিখতে সময় লাগছে। কারণ মানুষগুলি প্রায় সময় চিন্তা করে একরকম, কিন্তু বলে অন্যরকম। যেমন ক্যাপ্টেন কিম একবার সিকিউরিটির একজনকে জিজ্ঞাসা করলো এ সম্পর্কে তোমার কী মত। লোকটি হাসি মুখে বলল, স্যার, এটা খুব ভালো ব্যবস্থা। অথচ লোকটি মনে মনে ভাবছে ব্যবস্থাটি একটুও কাজ করবে না। এর চেয়ে মন্দ আর কিছু হতে পারে না। কোনটি ঠিক এর মধ্যে? ব্যবস্থাটি কি আসলেই মন্দ না ভালো? তাহলে মন্দের অর্থ কী? আবার ভালোর অর্থই বা কী? এছাড়াও এই মানুষগুলি কথা বলতে প্রচুর সময় নেয়। তারা যেমন একটি শব্দ কি অসংখ্য কম্পনের মধ্যে উচ্চারণ করে ভিন্ন ভিন্ন অর্থ করে, মানুষ তা পারে না। সামান্য মনের ভাব প্রকাশ করার জন্য এর অনেকগুলি শব্দ পাশাপাশি ব্যবহার করে, এবং এক একবার এক এক রকম ভাবে। তাতে অর্থের কি তারতম্য হয় কে জানে। যেমন সামান্য খাওয়ার কথাই ধরা যাক, একবার বলছে চলো খাই, আবার বলছে খাই চলো। এর মানে কি? এদের কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আরেকটি মজার জিনিস হচ্ছে এরা অকারণে কথা বলে। কোনো সমস্যা ছাড়াই কয়েকজন মিলে অনর্গল কথা বলে যাচ্ছে। এদের ধরন ধারণ এরকম যেন চিন্তা করার মতো কোনো সমস্যা নেই। এইসব নিয়ে এদের সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছা হয়। এখন পর্যন্ত যা শিখেছে তার সাহায্যে মানুষদের সঙ্গে সে কথা বলতে পারে, কিন্তু এখনই সে কথা বলতে চায় না। ভাষাটি ভালো মতো জানা দরকার। তারও আগে জানা দরকার ওরা তাদের এত ভয় করছে কেন। ভয় করবার কি আছে? মনে মনে বলল, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করছি না। তোমাদের কাছ থেকে আমরা শিখতে চাই, এবং তার বদলে আমরা তোমাদের সমস্যা নিয়ে চিন্তা করব। আমরা তোমাদের জন্য যে জিনিসটি তৈরি করেছি, যা দেখে তোমরা অবাক হচ্ছে এবং বলছো ট্রেসারেক্টের চেয়ে অনেক অনেক অদ্ভুত জিনিস আমরা তোমাদের জন্য তৈরি করে দেব। এতদিন আমরা এসব তৈরি করিনি। আমরা জানতাম না এসবের কোনো মূল্য আছে। এখন বুঝতে পারছি যে আছে। কথাবার্তা গুছিয়ে ভেবে রাখতে চেষ্টা করে। একদিন এসব কথা বলতে হবে। ওরা কি শুনবে তাদের কথা? ওদের মনের ভাব ভালো নয়। সবাই চাহে কুৎসিত প্রাণীগুলি যেন শেষ হয়ে যায়। কেন এরকম করছে ওরা? এত ভয় পাচ্ছে কেন? ভয়ের তো কিছু নেই। এই মহাকাশযানের 3টি স্তর আছে। ওরা আছে সবচেয়ে নিচের স্তরে। মানুষেরা ভয় পেয়ে নিচের স্তরটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যেন ওরা দ্বিতীয় বা প্রথম স্তরে যেতে না পারে। ব্যাপারটি ওর কাছে হাস্যকর মনে হয়েছে। এদের সমস্ত দরজা চৌম্বক শক্তিতে লাগানো। নিম বা লি এদের যে কেউ যে কোনো চৌম্বক শক্তিকে প্রভাবিত করতে পারে। ইচ্ছা করলেই এর দ্বিতীয় বা প্রথম স্তরে যেতে পারে। তা যাচ্ছে না। তার একমাত্র কারণ তারা মানুষদের আর ভয় পাইয়ে দিতে চায় না। তাছাড়া নিজেদের এই স্তরেও অনেক কিছু দেখা এবং শেখার আছে। বেশ কিছু মানুষ আটকা পড়েছে এই স্তরে। মানুষগুলি ভয়ে অস্থির হয়ে আছে। একজনকে অবশ্য পাওয়া গেছে যার ভয়টায় বিশেষ নেই, মোটাসোটা ফুর্তিবাজ লোক। তার ঘরে ভুল করে ঢুকে পড়েছিল। এই লোকটি অন্যদের মতো লাফিয়ে উঠে বা চিৎকার করেও উঠেনি। হাসি মুখে বলেছে, আমার মাকড়সা বন্ধুটির খবর কি? আমাকে ভক্ষণ করবার হেতু আগমন নাকি? ভক্ষণ শব্দটির অর্থ ধরতে পারেনি। এসেছেন যখন তখন বসুন, এর অর্থ বেশ বোঝা গেল। লোকটি যেরকম আসনে বসে আছে সেরকম একটি আসনে উঠে বসল। লোকটি গম্ভীর হয়ে বলল,
আপনি কি আমার কথা বুঝতে পেরে বসলেন, না ওইটা একটা কাকতালীয় ব্যাপার? ও কাকতালীয় শব্দটিও বুঝতে পারল না। এদের ভাষা যথেষ্ট জটিল। এই শব্দটি সে আগে একবারও শোনেনি। কিছু পান করবেন? কমলা লেবুর শরবত দিতে পারি। কিন্তু আসল নয়, নকল, সবই সিনথেটিক। ওর খুব ইচ্ছা করছিল লোকটিকে অবিকল মানুষের ভাষায় জবাব দেয় বলে, আপনাকে ধন্যবাদ, খাদ্য গ্রহণ করার মতো শারীরিক ব্যবস্থা আমাদের নেই, আমরা সরাসরি শক্তি সংগ্রহ করি, আপনাদের সঙ্গে আমাদের কিছু মৌলিক পার্থক্য আছে। কিন্তু ও কিছু বলল না। লি বলে দিয়েছে যেন তা করা না হয়। তার ধারণা মানুষরা যখন টের পাবে তারা ওদের ভাষায় কথা বলতে পারে, তখন আরও ভয় পেয়ে যাবে। ওদের সাথে যোগাযোগের আগে ওদের এই মনের ভাব প্রথমে দূর করতে হবে। নিম লির কথা মেনে নিতে পারেনি। নিম বলেছে, ওদের মনের ভয় দূর করার সবচেয়ে ভালো পথ হচ্ছে ওদের সঙ্গে কথা বলা। না, মানুষদের মনে ভয় ঢুকে গেছে। তারা ভাবছে আমরা হয়তো ওদের চেয়েও বুদ্ধিমান। এটি তারা মেনে নিতে পারছে না। আমরা ওদের ভাষায় কথা বলা মাত্র ওদের ধারণা বদ্ধমূল হবে। হ্যাঁ, যার ফল হবে অশুভ। মানুষদের এই ধারণাটিকেও ওর অদ্ভুত লাগে। মানুষদের কাণ্ডকারখানা দেখে তারা তিনজনই মুগ্ধ হয়েছে। এমন একটি মহাকাশযান তৈরি করতে সীমাহীন বুদ্ধির প্রয়োজন। লির মতে মানুষের জ্ঞান সীমাহীন। নিম তা স্বীকার করে না। তার ধারণা কম্পন সম্পর্কে মানুষরা জানে খুব কম। নিমের ধারণা ভুল নয়, এ বিষয়ে তারা সত্যি সত্যিই কম জানে। কিন্তু তবু মানুষদের জ্ঞানের পরিমাণও কম নয়। নানান তথ্য জমা করে রাখার জন্যে তারা যে কম্পিউটার তৈরি করেছে তা একটি আশ্চর্য জিনিস। কম্পিউটারটি যে শুধু তথ্যাদি জমা করে তা এখনও পরিষ্কার হয়নি, তবে হন্তে শিগগিরই। লি এবং নিম দুজনেই এই সমস্যাটি নিয়ে চিন্তা করছে। আর বর্তমানে চিন্তা করবার মতো কোনো সমস্যা নেই। তাকে আবার সেই পুরনো সমস্যাটাই দেয়া হয়েছে, 6টি আকাশ ছোঁয়া ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক কি। অনুসন্ধানকারী দলের সঙ্গে যোগাযোগ কেন বিচ্ছিন্ন হয়েছে তা বের করা গেল না। প্রথমে ধারণা করা হয়েছিল অদ্ভুত প্রাণীগুলি হয়তো কিছু একটা করেছে। সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। গ্যালাক্সি 1-এর সমস্ত যন্ত্রপাতি নিখুঁতভাবে কাজ করছে। অনুসন্ধানকারী স্কাউটশিপটিতে কোনো ঝামেলা হয়েছে, সেরকম ভাবা ঠিক নয়, কারণ যোগাযোগের বেশ কয়েকটি বিকল্প ব্যবস্থা আছে। মাইক্রোওয়েভ ও লেসার ছাড়া অত্যন্ত জরুরি অবস্থার জন্য আছে ওমিক্রন রশ্মির ব্যবহার। এর একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই। মাইক্রোওয়েভ ও লেজার কাজ না করলেও ক্রোমিক্রন রশ্মি কাজ করবে। কম্পিউটার সিডিসি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবার 2টি সম্ভাব্য কারণ উল্লেখ করে জরুরি মন্ত্রণালয় তার রিপোর্ট পেশ করল। প্রথম সম্ভাবনার কারণ, অনুসন্ধানী স্কাউটশিপটি অদ্ভুত প্রাণীদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং তারা যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। সেই সম্ভাবনা অবশ্যই খুবই কম। প্রথমত, স্কাউটশিপটি অনেক উঁচু দিয়ে উঠছে। অদ্ভুত প্রাণীগুলি বৈদ্যুতিক ও চৌম্বিক শক্তিকে প্রভাবিত করতে পারলেও এদের কোনো প্রযুক্তিবিদ্যা নেই। এরা উড়ে যাওয়া একটি স্কাউটশিপের ক্ষতি হয়তো বা করতে পারবে না। দ্বিতীয় কারণটি সিডিসি যথেষ্ট কুণ্ঠার সঙ্গে ব্যাখ্যা করল। সিডিসি বলল, আমি পুরানো তথ্যদের উপর নির্ভর করে দ্বিতীয় সম্ভাব্য কারণ ব্যাখ্যা করছি। ইন্টার গ্যালাকটিকা আর্কাইভে বলা হয়েছে যে ধ্বংসপ্রাপ্ত নিউথিলিথি সভ্যতার 50,000 গজের কাছাকাছি যখন কোনো স্কাউটশিপ বা মহাকাশযান যায়, তখন তার যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে নষ্ট হয়ে যায়। তার মানে তুমি বলতে চাচ্ছ এই গ্রহে নিওলিথি সভ্যতার ধ্বংসাবশেষ আছে? আমি সম্ভাবনার কথা বলছি। জন ফেন্ডার বলল, আমরা সহজেই তোমার সম্ভাবনা প্রমাণ করতে পারি। আমাদের কাছে নিওলিথি সুরের বেশ কিছু রেকর্ড আছে। রেকর্ডগুলি বাজানো হলে যে 3টি প্রাণী আমাদের কাছে আছে ওরা সেই সুর চিনতে পারবে। তা ঠিক, আমি জানতাম আপনারা এই সিদ্ধান্তে আসবেন। এই মুহূর্তে 3য় স্তরে নিওলিথি সুর বাজানো হচ্ছে। ত্রিমাত্রিক পর্দা চালু করলে আপনারা প্রাণী 3টির উপর নিওলিথি সুরের প্রভাব লক্ষ্য করতে পারবেন। শ্রুরা তার ঘরের দরজা খোলা রেখেছে। তার ধারণা হয়েছে প্রাণীগুলি ভয়াবহ নয়। এরা দেখতে কুৎসিত, শক্তিশালী রেডিয়েশনও এদের কিছু হয় না, তবু খুব সম্ভব নিরীহ। এখন পর্যন্ত ওরা কারোর কোনো ক্ষতি করেনি। ওদের মধ্যে একজনের সঙ্গে তার বেশ ভাব হয়েছে। সেটির পায়ে কোনো আঘাত লেগেছে বা কিছু হয়েছে। একটি পা সবসময় সাবধানে গুটিয়ে রেখে চলাফেরা করে। সে প্রায়ই তার ঘরে এসে চুপচাপ বসে থাকে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তাকায়। আজও সে এসেছে এবং অন্য দিনের মধ্যে উঠে বসেছে চেয়ারে। শ্রুরা হাসি মুখে বলল, কি বন্ধু, আবার এসেছো? আজকে কি নিয়ে আলাপ করি? তুমি তো আবার আলাপে অংশ নিতে পারো না। প্রাণীটির মনে হলো মাথা নাড়ল, যেন কথাবার্তা সব বুঝতে পারছে।
কি তোমার পা একটা মনে হচ্ছে জখম হয়েছে? আমি অবশ্য এই বিষয়ে কিছু বলতে পারছি না, কারণ আমি ডাক্তার নই। আমি একজন হাইপারডাইভ ইঞ্জিনিয়ার। হাইপারডাইভ কি জানতে চাও? প্রাণীটি মাথা নাড়ল, যেন সে সত্যি সত্যি জানতে চায়। হাইপারডাইভ একটা অদ্ভুত জিনিস। আমরা এসেছি Mi-15 গ্যালাক্সি থেকে। সেটি তোমাদের এই অ্যাড্রোমিডা নক্ষত্রপুঞ্জ থেকে 5 লক্ষ আলোকবর্ষ দূরে। হাইপারডাইভ ছাড়া এত দূর মানুষের পক্ষে আসা সম্ভব নয়। বুঝতে পারছো কিছু? না, বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে। শ্রুরা মনে করলো সে ভুল শুনছে। কে কথা বলছে? আমি, আমার নাম ও। শ্রুরা কপালের ঘাম মুছল। তোমরা আমাদের কথা বুঝতে পারো? কিছু কিছু পারি। তোমরা কে? তোমার প্রশ্ন বুঝতে পারছি না শ্রুরা। এই গ্রহে তোমার মতো কি আরও প্রাণী আছে? না, এই গ্রহে অন্য কোনো প্রাণী নেই। তোমরা আমাদের ভাষা শিখলে কি করে? শুনে শুনে শিখেছি। শুনে শুনেই শিখে ফেলেছ? হ্যাঁ, তুমি কিন্তু হাইপারডাইভ সংক্রান্ত বিষয়টা এখনো ব্যাখ্যা করনি। ঠিক এই মুহূর্তে তোমাকে বোঝাতে পারবো কিনা জানি না। চেষ্টা করে দেখো, আমরা যে কোনো যুক্তিপূর্ণ বিষয় বুঝতে পারি। হ্যাঁ, তা পারো, আমাকে মানতেই হবে তোমরা তা পারো। তবে হাইপারডাইভ জানতে হলে তোমাকে চতুর্মাত্রিক সময় সমীকরণ জানতে হবে। তা কি তুমি জানো? না, তুমি আমাকে বুঝিয়ে দাও। এখন নয়, আমার মাথা ঘুরছে। আমাকে কিছুক্ষণ ভাবতে দাও। আমার এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন কি? পরে বলবো, পরে। শ্রুরা দেখল ও নামের প্রাণীটি নেমে যাচ্ছে। এই কদাকার কুৎসিত প্রাণীটির সঙ্গে সত্যি সত্যি এতক্ষণ কথা হলো। শ্রুরা কপালের ঘাম মুছল। সুইচ টিপে গ্যালাক্সি 1-এর ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন, কিন্তু শ্রুরার ইচ্ছা করছিল না। ও ঘর থেকে বেরিয়ে লিকে খুঁজে বের করলো। মানুষদের সঙ্গে কথা বলা হয়েছে, এটি তাকে জানানো প্রয়োজন। তৃতীয় স্তরের লম্ব করিডোরে কাউকে দেখা গেল না। ও ধীর পায়ে এগোতে লাগলো। শেষ প্রান্তে দুজন মানুষ দাঁড়িয়ে আছে। এদের দুজনের হাতেই দুটো অস্ত্র। কি জাতীয় অস্ত্র তা জানতে লুকগুলি বের করতে হয়, কিন্তু সেই সুযোগ পাওয়া গেল না। করিডোরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তীব্র আগুনের হলকা বয়ে গেল। ব্যাপারটি পূর্ব পরিকল্পিত, এজন্যই করিডোরে আজ একটি মানুষও নেই। ও তার পাগুলি গুটিয়ে ফেলল শরীরের ভেতর। উত্তাপের ফলে শরীরের অণুগুলির কম্পন দ্রুত বেড়ে যাচ্ছে। সেগুলি তাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। উত্তাপ ছড়িয়ে দিতে হবে চারদিকে। লোকগুলি শরীরের ভেতরে থাকায় বেশ অসুবিধা হচ্ছে। তার কষ্ট হতে থাকলো। বাঁচার একটিমাত্র উপায় ওই মানুষ দুটিকে মেরে ফেলা। কোনোই কঠিন কাজ নয়, অনায়াসে করা যেতে পারে, কিন্তু তা করা যাবে না। চিন্তাটাই লজ্জাজনক। ও প্রাণপণে শরীরের কোষগুলির কারণ বদলাতে লাগলো। ঠান্ডা মাথায় তা করা দরকার। একটু ভুল হলেই রক্ষা নেই। কিন্তু লি এবং নিম এরা কোথায়? ওরা থাকলে অসুবিধা হতো না। তিনজন কাছাকাছি থাকলে যে কোনো ধরনের কম্পনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। ও লক্ষ্য করল তার ভুল হতে শুরু করেছে। অসুস্থ পায়ের অনেকগুলি কোষ নষ্ট হয়ে গেছে। তীব্র যন্ত্রণা হচ্ছে। মানুষ দুটিকে মেরে নিজের বাঁচার চেষ্টা করাই কি এখন উচিত? এটা একটা সমস্যা। কাজেই ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর বের করতে হবে। উত্তাপের তীব্রতা হঠাৎ করে কমে গেল। এখন বেশ শান্তি লাগছে। ও মাথা ঘুরিয়ে দেখল করিডোরের অন্য প্রান্তে লি এবং নিম। ওদের সবকটি লুক বের করা। উত্তাপ এখন ওরাই সামলাচ্ছে, আর ভয় নেই। লি উদ্বিগ্ন স্বরে বলল, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমার মনে হয় এখন থেকে আমাদের উচিত সবসময় একসঙ্গে থাকা। হ্যাঁ, আর ওদের সঙ্গে কথা বলা উচিত। ওদের জানানো উচিত আমরা ওদের কোনো ক্ষতি করতে চাই না। হ্যাঁ, ওদের বলা উচিত আমরা ওদের সঙ্গে থেকে ওদের কাছ থেকে শিখতে চাই। হ্যাঁ, তা চাই। ও, তোমার পা সম্ভবত নষ্ট হয়ে গেছে। অসহনীয় যন্ত্রণা হচ্ছে লি। তোমাকে আমি একটি সমস্যা দিচ্ছি, তুমি সমস্যা নিয়ে চিন্তা করতে থাকো, যন্ত্রণা ভুলে যাবে। দাও, সমস্যা দাও। সমস্যাটা আমি মানুষদের কাছ থেকে পেয়েছি। এদের কম্পিউটারে যে সমস্ত তথ্যাদি আছে তার মধ্যে একটি হচ্ছে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এরা এসেছে 5 লক্ষ আলোকবর্ষ দূর থেকে। এরা যদি আলোর গতিবেগে আসে তাহলেও এদের লাগবে 5 লক্ষ বছর। কিন্তু ওদের তথ্যানুযায়ী কোনো বস্তুর গতিবেগ আলোর গতিবেগের বেশি হতে পারে না। তুমি শুনছো মন দিয়ে? হ্যাঁ,
এখন তুমি ভেবে বের করো এই দীর্ঘ পথরা কি করে এত অল্প সময়ে পার হলো। সমস্যাটি অত্যন্ত জটিল। এটা নিয়ে ভাবতে বসলে তোমার পায়ের যন্ত্রণা আর টের পাওয়া যাবে না। সমস্যাটি ভাবতে হলে আমাকে অনেক কিছু জানতে হবে। তুমি ভাবতে শুরু করো, যখন কিছু জানার দরকার হবে আমাদের জিজ্ঞেস করবে, আমরা জানিয়ে দেব। ও সমস্যা নিয়ে ভাবতে শুরু করলো, আর ঠিক তখনই তৃতীয় স্তরের সবকটি ধাপে অপূর্ব নিউলিথি সুর বেজে উঠল। লি এবং নিম উৎকণ্ঠ হয়ে কয়েক মুহূর্ত শুনল। ও বলল, ঘরের শব্দ আসছে। এই মানুষেরা আমাদের ঘরের শব্দ জানে। কে জানে, আমাদের এই ঘর হয়তো এইসব মানুষেরাই বানিয়েছে। নতুন এই সমস্যা নিয়ে আমাদের ভাবসা বসা উচিত। যে লোক দুটি লেজার রশ্মি দিয়ে ওকে আঘাত করেছে ওরা স্তম্ভিত হয়ে তাকিয়েছিল। তারা দুজনেই সিকিউরিটির। প্রাণী তিনটেকে শেষ করে দেওয়ার মূল পরিকল্পনা তাদের নিয়ন্ত্রণ পরিষদ এ সম্পর্কে কিছুই জানে না। শুধু নিয়ন্ত্রণ পরিষদ নয়, তৃতীয় স্তরের ক্রু মেম্বাররাও কেউ কিছুই জানে না। তাদেরকে বলা হয়েছে নিরাপত্তার খাতিরে কেউ যেন কোনো অবস্থাতেই করিডোরে না আসে। আক্রমণ ফলপ্রসূ হয়নি, কিন্তু একটি জিনিস পরিষ্কার হয়েছে, যখন প্রাণীটি একা ছিল তখন সে উত্তাপ সহ্য করতে পারছিল না, কিন্তু আর দুটি প্রাণী এসে যোগ দেওয়া মাত্র সব অন্যরকম হয়ে গেছে। লেজার রশ্মির কল্পনাতীত শক্তিও নিমিষের মধ্যে দুর্বল হয়ে গেল। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং ক্যাপ্টেনকে জানানো প্রয়োজন। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে পরবর্তী কর্মপন্থা ঠিক করতে হবে। সিকিউরিটি গার্ড দুটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। প্রাণী তিনটির মধ্যে কি যেন কথাবার্তা হচ্ছে। মাথার উপরে খুরের মতো জিনিসগুলি খুব দুলছে। একজন তার সুর গুটিয়ে ফেলছে। এটি খুব সম্ভবত পালের গোদা, ঝিঝি পোকার মতো শব্দ করছে। এ কি, হঠাৎ করে নিউলিথি সুর বাজছে কেন? সবকটি চ্যানেলে বাজানো হচ্ছে। গার্ড দুজন অস্বস্তির সঙ্গে লক্ষ্য করল প্রাণী তিনটি নিউলিথি সুর শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। এদের ভাবভঙ্গি এরকম যেন এই সুর তাদের চেনা। পালের গোদাটি থপথপ শব্দে এগিয়ে আসছে। গার্ড দুজনের শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। লেজার গান দুটি শক্ত করে ধরা আছে, তবু গানগুলি কাঁপছে। প্রাণীটি কি প্রতিশোধ নেবার জন্য এগিয়ে আসছে? লি এগিয়ে গেল অনেকখানি। গার্ডদের প্রায় 50 গজ দূরে থমকে দাঁড়ালো এবং পরিষ্কার স্বরে বলল, আমরা তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তোমরা যে সুর বাজাচ্ছ সেই সুর সম্পর্কে জানতে চাই। গার্ড দুজন ফ্যাল করে তাকিয়ে রইল। ডক্টর জুরাইন অবাক বিস্ময়ে নিওলিথি সভ্যতার ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রইলেন। একে ধ্বংসস্তূপ বলা হয় কেন? কোনো কিছুই ধ্বংস হয়নি। আকাশ ছোঁয়া ঘরগুলি এখনও অমলিন, অবিকৃত। ঠিক কী উদ্দেশ্যে এসব তৈরি হয়েছিল জানবার আহাজার কোনো উপায় নেই। নিওলিথি সভ্যতার জনকদের সন্ধান এখনও পাওয়া যায়নি। পাওয়া যাবে এমন আশা এখন আর কেউ করে না। নিমায়ের বলল, ডক্টর জুরাইন, বলো। ঠিক কতদিন আগেই শুরু তৈরি হয়েছিল? সঠিক বলা যায় না। রেডিও অ্যাক্টিভ ডেটিং করে দেখা গেছে প্রায় 70 থেকে 80 লক্ষ বছর পুরানো। আমার ভুলও হতে পারে, আমি ঠিক জানি না। কোথায় জানা যাবে? গ্যালাক্সি ওয়ানের কম্পিউটার মেমোরি সেলে নিওলিথি সভ্যতা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি আছে। তাহলে আমাদের রোবটটিও তো জানবে। সিডিসি মেমোরি সেলের অনেক কিছুই তো অনুসন্ধানী রোবটগুলির মেমোরি সেলে থাকে। হ্যাঁ, ঠিক বলেছ। ডক্টর জুরাইন তার বাঁ পাশে দাঁড়ানো রোবটটির দিকে তাকাতেই রোবটটি বলল, হ্যাঁ আমি জানি। আমিও নিওলিথি সভ্যতা সম্পর্কে অনেক কিছুই জানি। জানলে চুপ করে আছো কেন? আমাকে তো কিছু জিজ্ঞেস করা হয়নি। নিওলিথি সভ্যতা কত পুরানো? বিষয়টি আপেক্ষিক। চতুর্মাত্রিক সময় সমীকরণ হিসেবে কোনো বস্তুর স্থায়িত্বকাল হচ্ছে একটি ত্রৈরাশিক গুণিতক, যার প্রথম রাশিটি একটি আপেক্ষিক রাশি, যাকে ঠিক আছে তুমি থামো। তবে গ্রহগুলিতে নিওলিথি সভ্যতার প্রাচীনত্ব বের করা যায়। গ্রহগুলিতে ত্রৈরাশিক গুণিতকের নাম আপেক্ষিক নয়। যথেষ্ট হয়েছে বাবা, তুমি থামো। এখন থেকে যা জিজ্ঞাসা করব শুধু তার উত্তর দেবে এবং খুব কম সংখ্যক বাক্য ব্যবহার করবে। ঠিক আছে, এখন বলো, এ পর্যন্ত কটি নিওলিথি সভ্যতার সন্ধান পাওয়া গেছে? সর্বমোট 9টি। প্রথমটি পাওয়া গেছে মিল্কি গ্যালাক্সিতে, নবুকশলের চতুর্থ গ্রহটিতে। সেটির বর্ণ হালকা সবুজ। ঘর 6টি ছিল। যে 9টি নিওলিথি সভ্যতা পাওয়া গেছে তার প্রত্যেকটিতে ঘরের সংখ্যা 6। প্রতিটি থেকে অপূর্ব সুরধ্বনি এবং প্রতিটি রং হচ্ছে সবুজ। এ কারণে ইন্টারগ্যালাকটিকা এনসাইক্লোপিডিয়াতে নিওলিথি সভ্যতাকে বলা হয়েছে সবুজ সুরময় সভ্যতা।
আকাশ ছোঁয়া এই ঘরবাড়ি ছাড়া আর কী নিদর্শন আছে নিওলিথিক সভ্যতার? আর কোনোই নিদর্শন নেই। এটি একটি মহারহস্যময় ব্যাপার। আকাশ ছোঁয়া এইসব প্রাসাদ কী করে তৈরি করা হয়েছে তা এখনও জানা যায়নি। নিওলিথিক সভ্যতার জনকরা কোনো কিছুই লিখে রেখে যায়নি। কোনো বই নেই, যন্ত্রপাতি নেই, কিছুই নেই। রহস্যময় তো বটেই। আর রহস্যময় হচ্ছে তাদের স্থান নির্বাচন। প্রতিটি সভ্যতা গড়ে উঠেছে জনমানবহীন গ্রহে। গ্রহগুলিতে গাছপালা পর্যন্ত নেই। এই গ্রহটির ক্ষেত্রে সেটি সত্যি নয়। এখানে আমরা 3টি প্রাণী পেয়েছি, তা ঠিক, তবে এরকম 2-1টি প্রাণীর সন্ধান অন্যান্য নিওলিথিক সভ্যতার ধ্বংসাবশেষও পাওয়া গেছে। আচ্ছা, কী ধরনের প্রাণের সন্ধান পাওয়া গেছে? প্রথম অভিযাত্রী দল যে নিওলিথিক সভ্যতার সন্ধান পায় সেখানে 2টি প্রাণী পাওয়া গিয়েছিল। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে প্রাণী দুটি অসম্ভব বুদ্ধিমান। সেগুলি দেখতে কেমন ছিল? সরীসৃপ জাতীয়, লম্বা। এটাই কি একমাত্র উদাহরণ? না, আরও আছে। অ্যান্ড্রোমেডা নক্ষত্রপুঞ্জের বিরাটশলের 7ম গ্রহের যে নিওলিথিক সভ্যতা পাওয়া গেছে সেখানেও 4টি প্রাণী পাওয়া গিয়েছিল। সেগুলি দেখতে কেমন? দ্বিপদ প্রাণী, অত্যন্ত খর্বাকৃতি। প্রাথমিক রিপোর্টে এদেরও প্রথম শ্রেণীর বুদ্ধিমান প্রাণী হিসেবে বলা হয়েছে। এইসব প্রাণী সম্পর্কে তুমি আর কি জানো? এদের সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি, কারণ কোনো এক বিচিত্র কারণে 2টি মহাকাশযান ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ধ্বংসের সময় প্রাণীগুলি মহাকাশযানে ছিল। তুমি কি ঘরগুলোর ভেতর ঢুকে দেখতে চাও? হ্যাঁ, চাই। আপনি চান না? চাই, আমিও চাই, কিন্তু দুজনে একসঙ্গে যাওয়া ঠিক হবে? ডক্টর জুরাইন, আমার মনে হয় দুজনের একসঙ্গে যাওয়া ঠিক হবে না। ঘরগুলির ভেতর যারা যায় পরবর্তীকালে তাদের মানসিক ভারসাম্য নষ্ট হয়, এ জাতীয় কথাবার্তা শুনেছি। কথাটি আংশিক সত্য। কেউ কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে, সবাই হারায়নি। মানসিক ভারসাম্য হারাবার কারণ কি? নানান ধরনের মতবাদ আছে। কেউ কেউ বলেন জিন সিটির বিশালত্বতা, নির্জনতা এবং সুরধ্বনি স্নায়ুকে প্রভাবিত করে। আবার দ্বিতীয় এক দলের ধারণা ঘরগুলির ভেতর দাঁড়ালে বহুমাত্রিক জগৎ সম্পর্কে ধারণা হয়। ডক্টর জুরাইন ঘরের ভেতরে গিয়ে দাঁড়াবেন বলে মনস্থির করলেন। এরকম সুযোগ জীবনে আর আসবে না। নিওলিথিক সভ্যতার খবর গ্যালাকটিক স্পায়ারে পৌঁছানো মাত্র এগুলি সরকারি নিয়ন্ত্রণে চলে যাবে। এর ভেতর ওয়ার আর কোনো উপায় থাকবে না। নিওলিথিক সভ্যতার 50,000 জের ভেতর যাওয়া গ্যালাকটিক আইন অনুযায়ী একটি প্রথম শ্রেণীর অপরাধ। ডক্টর জুরাইন নিমায়ের হাত ধরে প্রথম ঘরটির ভেতর ঢুকলেন। নিয়ন্ত্রণ কক্ষে সবাই গম্ভীর মুখে বসে আছে। অতি অল্প সময়ে বেশ কিছু বড় বড় ঘটনা ঘটে গেল। জানা গেল প্রাণীগুলি নিওলিথিক সভ্যতার সঙ্গে পরিচিত। প্রাণীগুলি অসাধারণ বুদ্ধিমান এবং তারা মানুষের ভাষায় কথা বলতে পারে। ক্যাপ্টেন আবেগশূন্য স্বরে বললেন, প্রথম শ্রেণীর জরুরি অবস্থা তুলে নিয়ে 2য় শ্রেণীর সতর্কতামূলক অবস্থা ঘোষণা করা হলো। 3য় স্তর খুলে দেওয়া হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো প্রাণীগুলির সঙ্গে সরাসরি কথা বলা হবে। কথাবার্তা হবে নিয়ন্ত্রণ কক্ষে। পরিচালক মণ্ডলীর সব কজন সদস্য ছাড়াও এতে থাকবে মনস্তত্ত্ব ও সমাজবিদ্যা বিভাগের সদস্যরা। কম্পিউটার সিডিসিকেও আলোচনায় অংশগ্রহণ করতে বলা হয়েছে। আর বলা হয়েছে শ্রুরাকে নেওয়া হয়েছে তার ব্যক্তিগত আগ্রহের জন্য। শ্রুরা হচ্ছে একমাত্র ব্যক্তি যার সঙ্গে নামধারী প্রাণীটি স্বতঃপ্রবৃত্ত হয়ে যোগাযোগ করেছে। এই একটি মাত্র কারণে শ্রুরার আগ্রহের মূল্য দেওয়া হয়েছে। আলোচনা শুরু হলো গ্যালাক্সি 1-এর সময়সূচি অনুযায়ী 12:36 3টি প্রাণীর মধ্যে এসেছে মাত্র 2টি। তারা গোলাকৃতি ডায়াসের মাঝখানে এসে দাঁড়ালো। তাদের মাথার উপর গাছের শিকড়ের মতো বিচিত্র জিনিসগুলো অত্যন্ত দ্রুত গতিতে কাঁপছে। প্রথম কথা বললেন ক্যাপ্টেন, আমি আপনাদের 3জনকে আসতে বলেছিলাম। একজন দেখছি আসেননি। সে অসুস্থ, কাজেই সে সমস্যা নিয়ে ভাবছে। আপনার কথা ঠিক বুঝতে পারছি না। সে অসুস্থ, কাজেই সে ব্যথা ভুলে থাকবার জন্য সমস্যা নিয়ে ভাবছে। কিছু মনে করবেন না, আমি এখনও ঠিক বুঝতে পারছি না। শারীরিক ব্যথাবোধ ভুলে থাকবার জন্যে আমরা সমস্যা নিয়ে চিন্তা করি। কী ধরনের সমস্যা নিয়ে সে চিন্তা করছে? যাকে আপনারা হাইপারডাইভ বলছেন তাই নিয়ে। ও, আপনারা নিঃসন্দেহে প্রথম শ্রেণীর বুদ্ধিমান প্রাণী। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আমরা সবাই বিশেষ গর্বিত ও আনন্দিত। আমার মনে হচ্ছে আপনি ঠিক বলছেন না। আপনি মোটেই আনন্দিত নন। ঠিক এই মুহূর্তে আপনি আমাকে ঘৃণা করছেন এবং ভাবছেন কি করে আমাদের 3জনকে সবচেয়ে কম পরিশ্রমে মেরে ফেলা যায়। আমাদের একটি ক্ষমতা হচ্ছে আমরা আপনাদের মনের কথা বুঝতে পারি। দীর্ঘ নীরবতার পর প্রথম কথা বলল শ্রুরা।
আমি তোমাদের ঘৃণা করি না, তোমাদের অসাধারণ বুদ্ধি দেখে আমি সত্যি সত্যি মুগ্ধ। আপনি ঠিক কথাই বলেছেন। আপনার মতো আরও 8জন মানুষ এখানে আছেন যাদের মনে আমাদের সম্পর্কে কোনো খারাপ ধারণা নেই। এবার কথা বললেন মনস্তত্ত্ব বিভাগের প্রধান হেরম্যান। আমাদের সম্বন্ধে আপনার ধারণা কি? প্রযুক্তিবিদ্যায় আপনাদের দক্ষতা সীমাহীন। এছাড়া আর কি বলার আছে আপনার? আপনার অত্যন্ত সন্দেহপ্রবণ। কেন আমরা সন্দেহপ্রবণ বলতে পারেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি, কী কারণে আমাদের এই সন্দেহপ্রবণতা? আত্মবিশ্বাসের অভাবের একমাত্র কারণ আপনাদের সভ্যতা যন্ত্রনির্ভর সভ্যতার জন্যে আপনাদের নিজের উপর বিশ্বাস কম। যন্ত্র কিন্তু আমাদেরই তৈরি। আপনাদের তৈরি হলেও যন্ত্রের সঙ্গে আপনার যোগ প্রতিষ্ঠিত হয়নি। আপনাদের তৈরি কম্পিউটারকে আপনারা সন্দেহের চোখে দেখেন। কম্পিউটার সিডিসি বলল, আমি এক্ষেত্রে আপনাদের যুক্তি সমর্থন করছি। হেরম্যান বললেন, আপনাদের সভ্যতা কি যন্ত্রনির্ভর নয়? আমরা আমাদের সভ্যতা সম্পর্কে কিছু জানি না। বলতে চান আপনাদের কোনো সভ্যতা নেই? জ্ঞানের বিকাশকে যদি সভ্যতা বলেন তাহলে আমাদের সভ্যতা আপনাদের ভাষায় প্রথম শ্রেণীর। আমরা সমস্যার সমাধান করতে পারি। যে কোনো সমস্যার সমাধান করতে পারেন? হ্যাঁ, পারি। আপনি একাই শুধু আমাদের সঙ্গে কথা বলছেন, আপনার সঙ্গী চুপ করে আছেন কেন? আমরা 3জন একসঙ্গে কথা বলছি। আমরা অসুস্থ সঙ্গী, যে আসেনি সেও আলোচনায় অংশগ্রহণ করছে। আপনি কিন্তু বলছেন আপনার অসুস্থ সঙ্গী সমস্যা নিয়ে ভাবছে। সমস্যা নিয়ে ভাবার সময় আমরা ইচ্ছা করলে কিছু বাহ্যিক যোগাযোগ রাখতে পারি। জীববিজ্ঞান পরিষদ থেকে পরবর্তী প্রশ্নগুলি হলো, মোট কত ধরনের প্রাণের বিকাশ এখানে হয়েছে? এখানে কোনো প্রাণের বিকাশ হয়নি। আমরা 3জন ছাড়া এখানে অন্য কোনো প্রাণী নেই। আপনি কি এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত? আমরা নিশ্চিত। আমরা দীর্ঘদিনই গ্রহে আছি। কতদিন ধরে আছেন? আপনাদের হিসেবে 300 বছর। জীবন ধারণের জন্য আপনাদের খাদ্য গ্রহণের প্রয়োজন হয় না? না। আপনাদের শারীরবৃত্তি কার্যাবলী পরীক্ষার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চাই। এ ব্যাপারে আপনাদের আপত্তি আছে? না, আপত্তি নেই। আপনারা এই গ্রহের বাসিন্দা? আমরা সঠিক বলতে পারছি না। আপনারা সব সমস্যার সমাধান করতে পারেন বলে বলেছেন, এই সমস্যাটি সমাধান করতে পারেননি? না, পারিনি, তবে চেষ্টা চলছে। কিছু সমস্যা আছে যার সমাধান নেই। এটিও এই ধরনের সমস্যা কিনা বলতে পারছি না। সমাধান নেই? এ ধরনের একটা সমস্যার কথা আমাদের বলুন। যেমন ধরুন, আকাশের বাহিরে কি আছে? আকাশ বলতে আপনি কি মহাশূন্য বোঝাচ্ছেন? আমি বোঝাচ্ছি আমার চারপাশে যা আছে তা। আপনাদের ধারণা আকাশের বাইরে কি আছে সে সমস্যার সমাধান নেই? হ্যাঁ, আমাদের ধারণা সেরকম। আমরা মনে করি আকাশের বাইরে আছে আরেকটি আকাশ, তার বাইরে আরেকটি আকাশ, তার বাইরে। আপনাদের যুক্তি বুঝতে পারছি। হ্যাঁ, অসীম সম্পর্কে ধারণা করা সম্ভব নয়। সমাধান নেই। এই জাতীয় অনেক সমস্যা কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, আছে। আমরা সেই সব সমস্যা জানতে আগ্রহী। আজকের মতো আলোচনা মুলতবি থাকবে। আমরা কাল নিওলিথিক সভ্যতার প্রসঙ্গে কথা বলবো। লি নিমকে মৃদু স্বরে বলল, এরা কিন্তু একবারও বলল না ঠিক কী কারণে এরা আমাদের মেরে ফেলতে চেষ্টা করছে এবং ভবিষ্যতেও করবে কিনা। ঘরগুলির ভেতরে আবছা অন্ধকার। প্রথম কিছুক্ষণ ডক্টর জুরাইন কিছুই দেখতে পেলেন না। অন্ধকার চোখে সয়ে আসতে বেশ সময় নিল, তবু পরিষ্কার কিছুই দেখা যাচ্ছে না। নিমায়ের অবাক হয়ে বলল, ভেতরে কিন্তু কোনো সুরধ্বনি নেই, লক্ষ্য করেছেন ডক্টর জুরাইন? কথা খুবই ঠিক। ভেতরটা ছমছমান নীরবতা। শুধু যে সুরধ্বনি নেই তা নয়, আমাদের কথাবার্তার কোনো প্রতিধ্বনিও হচ্ছে না। এরকম প্রকাণ্ড বন্ধ ঘরের প্রতিধ্বনি হওয়া উচিত। স্যার, আরেকটি জিনিস লক্ষ্য করেছেন? আমাদের পা ফেলতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমাদের ওজন অনেক বেশি। মধ্যাকর্ষণ শক্তি প্রায় 2G এর কাছাকাছি। স্যার, মানসিক ভারসাম্য হারাবার মতো আমি তো কিছুই দেখছি না। ভেতরটায় তেমন কোনো বিশেষত্ব নেই, তবে একটু ভয় ভয় করছে। কীরকম ভয়? কিছু কুৎসিত প্রাণী হঠাৎ বেরিয়ে আসে আক্রমণ করবে এ জাতীয়? না স্যার, অন্যরকম। দুজন ঘরটি ঠিক মাঝামাঝি এসে দাঁড়ালো। ঘরের মাঝামাঝি একটি বৃত্তাকার দাগ দেখা গেল। দাগটি গাঢ় সবুজ রঙের এবং চাপা এক ধরনের আলো বের হচ্ছে। বৃত্তের ভেতর এসে দাঁড়াতেই ডক্টর জুরাইন প্রচণ্ড অস্থিরতা অনুভব করলেন। তার মনে হলো আবছা অন্ধকার ক্রমশ পরিষ্কার হয়ে আসছে। ঘরময় হালকা নীলাভ আলো, সে আলো বেড়ে যাচ্ছে। তিনি এক ধরনের কোলাহল শুনতে পেলেন, যে কোলাহল সমুদ্র গর্জনের মতো গম্ভীর ও বিলম্বিত। নিমায়ের উদ্বিগ্ন স্বরে বলল, স্যার, আপনার কি হয়েছে?
এরকম করছেন কেন? শরীর ভালো লাগছে না, খুব সম্ভব আমার হ্যালুসিনেশন হচ্ছে। আমার মনে হয় কি স্পেসস্যুটের অক্সিজেন ভালোভাবে কাজ করছে না? অক্সিজেনের হঠাৎ অভাব হলে এরকম হয়? হতে পারে, হওয়া খুবই সম্ভব। কথা শেষ হবার আগে আবার তার আগের মতো হলো। এবার মনে হলো আলোর তীব্রতা অসম্ভব বেশি। সমুদ্র গর্জনের মতো সেই শব্দ স্পষ্ট হলো, ঝনঝন করে কানে বাজতে লাগলো। নিমায় ডাকলো, ডক্টর জুরাইন। তিনি তার ডাক শুনতে পেলেন না। হঠাৎ তার মনে হলো তিনি অনেক কিছুই বুঝতে পারছেন। সৃষ্টিতত্ত্বের মূল রহস্য ক্রমে ক্রমেই তার কাছে স্পষ্ট হয়ে আসছে। এতদিন যা তিনি জেনে এসেছেন তার মূল সত্যের আংশিক ছায়া মাত্র। নিমায়ের তাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে ডাকল, ডক্টর জুরাইন, ডক্টর জুরাইন। কিন্তু কেউ সাড়া দিল না। ক্যাপ্টেনের ঘর অন্ধকার। তার ঘরের বাইরে তারকাকৃতির দুটি লাল বাতি জ্বলছে, যার মানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জরুরি অবস্থা না হওয়া পর্যন্ত তাকে ডাকা যাবে না। ক্যাপ্টেন বিছানায় শুয়ে আছেন। তার ঘুম আসছে না। স্নায়ু উত্তেজিত হয়েছে। ঘুম আসবার কথা নয়। অনেকগুলি বড় বড় ঝামেলা সৃষ্টি হয়েছে, কোনোটিরই কিনারা হচ্ছে না। সন্ধানী স্কাউটশিপ থেকে এখনও কোনো খবর পাওয়া যায়নি। নিওলিথি ধ্বংসস্তূপের কাছাকাছি থাকলে খবর পাওয়া যাবে না, তা ঠিক, কিন্তু এত দীর্ঘ সময় সেখানে তারা থাকবে কেন? দ্বিতীয় অনুসন্ধানে জাহাজ পাঠানোর ব্যবস্থা করা প্রয়োজন। এদিকে প্রাণী তিনটিকে বিশ্বাস করতে পারছে না। না পারার যুক্তিসঙ্গত কারণ আছে। প্রাণীগুলি অসাধারণ বুদ্ধিমান। স্পষ্টতই বোঝা যাচ্ছে এই নির্জন মৃত গ্রহে তারা যে কোনোভাবেই হোক আটকা পড়েছিল। গ্যালাক্সি 1 হচ্ছে তাদের একমাত্র মুক্তির পথ। একটি বুদ্ধিমান প্রাণী নিজের মুক্তির জন্য যতদূর সম্ভব নিষ্ঠুরতা অবলম্বন করবে। প্রাণীর ধর্মই তাই, যে শ্রেষ্ঠ সেই টিকে থাকবে। এই সুবিশাল নক্ষত্রপুঞ্জ দুর্বলের জন্য নয়। প্রাণীগুলি মানুষের তুলনায় উন্নত, এটি তিনি মানতে রাজি নন। তাদের মানসিক বুদ্ধিবৃত্তি উন্নত হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে মানুষের সঙ্গে এদের তুলনা করা ঠিক হবে না। কিন্তু যদি ওরা সত্যিই মানুষের চেয়ে উন্নত হয়, তাহলে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্যাপ্টেন চিন্তিত মুখে সুইচ টিপে সিডিসির সঙ্গে যোগাযোগ করলেন। হ্যালো ক্যাপ্টেন। হ্যালো। ঘুম আসছে না? না। এক হাত খেলবেন? তা খেলা যেতে পারে। ত্রিমাত্রিক পর্দায় দাবার গুটি ভেসে উঠলে খেলতে মজাই লাগে। আমি আমার পুরানো খেলা খেলব, পন কুইন 4। নতুন পরিস্থিতিতে নতুন খেলা খেলতে হয় ক্যাপ্টেন। তার মানে যখন পারস্পরিকতা বদলায় তখন নিজেকেও বদলাতে হয়। আসুন আজ আমরা নতুন খেলা খেলি। তুমি হেয়ালিতে কথা বলছো? আমি একটি যন্ত্র বিশেষ স্যার। যন্ত্রের মধ্যে আছে যুক্তি, হেয়ালি নয়। হেয়ালি আপনাদেরই একচেটিয়া। কিছুক্ষণ কেবিনের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়াচারি করলেন সে। কেবিনের তাপমাত্রা নামিয়ে দিলেন 2 ডিগ্রি। তবু ঘুমের কোনো লক্ষণ দেখা গেল না। তিনি সুইচ টিপে আবার ডাকলেন সিডিসিকে। হ্যালো ক্যাপ্টেন, খেলাটা তাহলে শুরু করবেন? না, আমি তোমাকে ডেকেছি ভিন্ন কারণে। তুমি যদি গ্যালাক্সি 1-এর ক্যাপ্টেন হতে তাহলে কি করতে? আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করতাম। প্রাণীগুলিকে নিয়ে কি করতে? ওদেরকে এই গ্রহে নামিয়ে দিয়ে ফিরে যেতাম। কেন নামিয়ে দিতে কেন? যেসব প্রাণীদের ওমিক্রন রাশি দিয়েও কাবু করা যায় না, তারা গ্যালাক্সি 1-এর নিরাপত্তার একটা বিরাট হুমকি। কিন্তু এরা বুদ্ধিমান প্রাণী। বুদ্ধিমান প্রাণী বলেই এরা বিপজ্জনক। এদেরকে এই গ্রহে নামিয়ে দিতে চাইলে ওরা রাজি হবে? এরা রাজি হবে না। এই প্রান্তহীন গ্রহে এদের কিছু করার নেই। আমাদের সঙ্গে এসে এরা নতুন জীবন ফিরে পেয়েছে বলা চলে। প্রাণীগুলিকে তোমার কেমন লাগছে? চমৎকার। এদের দাবা খেলা শিখিয়ে আমি একবার বুদ্ধিশক্তি পরীক্ষা করেই দেখতে চাই। সিডিসি, বলুন, তুমি এই জাহাজের ক্যাপ্টেন হলে কি করতে? আমি এদের মেরে ফেলতে চেষ্টা করতাম। এদের মেরে ফেলবার পেছনে তোমার কি কি যুক্তি আছে? আমার 3টি যুক্তি আছে, কিন্তু আপনাকে একটি শুধু বলবো। আপনি জানেন না যে আরও দু জায়গায় মানুষের সঙ্গে কল্পনাতীত বুদ্ধিমান প্রাণীর দেখা হয়েছে। সেখানেও নিওলিথি সভ্যতা ছিল। 2 জায়গাতেই মহাকাশযানের নাবিকরা বুদ্ধিমান প্রাণীগুলিকে জাহাজে তুলে নিয়ে আসছিল, এবং 2টি ক্ষেত্রে হাইপারডাইভের আগে আগে মহাকাশযান 2টি বিনষ্ট হয়েছে। আমাদের সঙ্গে ওদের মিল লক্ষ্য করেছেন? ওই ক্ষেত্রেও প্রাণীগুলি মাকড়সা জাতীয় ছিল? না, তা ছিল না। নিওলিথি সভ্যতা সম্পর্কে এই প্রাণীগুলির সম্পর্কটা কি আসলে? আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট তথ্য আমার জানা নেই। আমাদের লাইব্রেরিতে একটি মাইক্রোফিল্ম করা বই আছে, অজানা সভ্যতা। হ্যাঁ, সেটি আমি পড়ে দেখতে পারি। আর তাছাড়া আপনি যা যা জানতে চান আমাকে জিজ্ঞাসা করতে পারেন।
তৃতীয় স্তরে ঢাকবার মুখে তার দেখা হলো লির সঙ্গে। তিনি সহজ-স্বরে বললেন, হ্যালো ক্যাপ্টেন। কিছু বলবেন? আপনি মনে হচ্ছে একটি বইয়ের খোঁজে যাচ্ছেন। কোত্থেকে জানলেন? আপনার মস্তিষ্কের কম্পন থেকে। আমি তো আপনাকে আগেই বলেছি আমরা আপনাদের চিন্তার ধারা বেশ খানিকটা বুঝতে পারি। হ্যাঁ, তা অবশ্য বলেছেন। আপনি যে বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন আমিও সেই বিষয়ে জানতে চাই। আপনি নিশ্চয়ই মাইক্রোফিপ পড়তে জানেন না, নাকি জানেন? না, জানি না, তবে আপনি যখন পড়বেন তখন আমি যদি আশেপাশে থাকি তাহলেই সব বুঝতে পারবো। নিওলিথিক সভ্যতা সম্পর্কে আপনার আগ্রহের কারণ কি? আমরা কোত্থেকে এসেছি তা জানতে চাই ক্যাপ্টেন। আমরা এই গ্রহের অধিবাসী নই। আমাদের অন্য কোনো জায়গা থেকে এনে বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের গণনা নিওলিথিক সভ্যতার সঙ্গে সম্পর্ক আছে। আপনি কি ঘরগুলির ভেতর কখনো গিয়েছেন? না, তবে নিম একবার গিয়েছিল। জাননি কেন? আমাদের উপর নিষেধ ছিল। আমাদের মা নিষেধ করেছিলেন যেন কখনো তার আশেপাশে না যাই। আপনার মায়ের কথা তো কখনো বলেননি? বলবার সুযোগ হয়নি। আসুন আমার সঙ্গে, আমি লাইব্রেরিতে বসে পড়ব, আপনি থাকুন আমার পাশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বইটি ছাড়া অন্য কোনো বই যদি আপনার পড়তে ইচ্ছা হয় আপনি বলবেন, আমি ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ ক্যাপ্টেন। আপনার জন্য আমি কি কিছু করতে পারি? আমার একটি সমস্যা আছে, আমি যথাসময়ে আপনাকে সমাধান করতে দেব। আমরা তিনজন মিলে সে সমস্যার সমাধান করব। নিশ্চয়ই আমরা করব। ওর পায়ের যন্ত্রণা অসম্ভব বেড়ে গেছে। সে কিছুক্ষণের জন্য জেগেছিল, ব্যথার তীব্রতায় অস্থির হয়ে সঙ্গে সঙ্গে সমস্যা নিয়ে ভাবতে শুরু করলো। নিম পরীক্ষা করে দেখলো পাটি নষ্ট হয়ে যাচ্ছে। সেটা তেমন ভয়াবহ নয়, কিন্তু ভয়াবহ হচ্ছে শরীরের অন্যান্য কোষগুলিও নষ্ট হতে শুরু করেছে। তার মায়েরও এরকম হয়েছিল। এমন কিছু কি নেই যা দিয়ে তীব্র ব্যথার উপশম হয়? তারা এখানে একা। অসাধারণ চিন্তা শক্তি থাকা সত্ত্বেও তারা কিছুই করতে পারেনি। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী তারা একটি প্রাণহীন গ্রহে ঘুরে বেরিয়েছে। এর কি শরীর খুব খারাপ? নিম দেখল শ্রুরা, এই লোকটির সঙ্গে ওর ভালো চেনা জানা হয়েছে। ও মারা যাচ্ছে। সে কি? আমাদের মা নিজেও এভাবেই মারা গিয়েছিলেন। নিশ্চয়ই এর চিকিৎসা আছে, থাকলেও আমাদের জানা নেই। আমি আমাদের মেডিকেল টিমকে বলছি এসে দেখতে। আমার মনে হয় না এতে কোনো লাভ হবে। আমাদের শরীরের সঙ্গে তোমাদের কোনো মিল নেই। না থাকুক, আমি ওদের আনছি। নিওলিথিক সভ্যতার উপর লেখা বইটি আয়তনে ছোট। বৈজ্ঞানিক তথ্য বলতে বিশেষ কিছু নেই। কোনটি কবে আবিষ্কার হয়েছে, কোনটির কী রং, যে গ্রহগুলিতে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, তাদের আবহাওয়া, মাটির গঠন প্রকৃতি, এইসব বিশদ করে লেখা। কোনোটিতে লেখা নেই ঘরগুলির ভেতরটা কেমন, যে আলো ঘর থেকে আসছে তার উৎস কী, তরঙ্গ দৈর্ঘ্যই বা কী। বইটি লেখা হয়েছে সুখপাঠ্য উপন্যাসের কায়দায়, যেখানে যুক্তির চেয়ে আবেগের প্রাধান্য বেশি। তবে দুটি জিনিস জানা গেছে। এক, নিওলিথিক সভ্যতা যেসব গ্রহে পাওয়া গেছে সেসব গ্রহের প্রতিটিতে দুটি করে সূর্য আছে। দুই, যে সৌরমণ্ডলের নিওলিথিক সভ্যতা আছে সেই সৌরমণ্ডলের কাছাকাছি আছে একটি ব্ল্যাক হোল। বই পড়া শেষ হওয়া মাত্র ক্যাপ্টেন জিজ্ঞাসা করলেন, কেমন লাগলো বইটি? বইটি ভালো। আমি এখন জানতে চাই ব্ল্যাক হোল সম্পর্কে। ব্ল্যাক হোল জিনিসটি কি? ব্ল্যাক হোল হচ্ছে একটি অন্ধকার নক্ষত্র যার মধ্যাকর্ষণ শক্তি সীমাহীন। যে মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে আলো পর্যন্ত বেরিয়ে আসতে পারে না, আটকা পড়ে থাকে। যদি তাই হয় তাহলে যেখানে ব্ল্যাক হোল থাকবে সেখানে অনেক অদ্ভুত কাণ্ড হবে। কী ধরনের অদ্ভুত কাণ্ড? ব্ল্যাক হোল হবে একটি টানেল, যার দুমাথায় সময় হবে দুরকম, তাই না? মেডিকেল বোর্ডের প্রধান জীববিদ্যা বিভাগের দেয়া কার্ডটি বেশ কয়েকবার পড়লেন। বহুপদ প্রাণী, সভ্যতা শ্রেণী অজানা, সমাজ শ্রেণী অজানা, বুদ্ধিমত্তা হলডেন টেস্ট নাবাচক, অবস্থান নক্ষত্র এফ ও ভি বর্ণালী লাল ও নীল, আর 9.717, থিটা 00.071, ফাই 21,02,037, গ্রহ 6, বয়স 114 × 1017 সেকেন্ড। বায়োলজি SISSECLGEHECU, নিউট্রন, স্ফটিক আচ্ছাদন ধাতু ও সিলিকন সংকট চৌম্বকীয় আধান। এই প্রাণীটির চিকিৎসা করার পথ কোথায়? ব্যথা কমাবার জন্য স্নায়ুকে অবশ করে দেওয়া যেতে পারে, কিন্তু স্নায়ুর গঠন প্রকৃতি জানা নেই।
জানতে হলে যেসব পরীক্ষা নিরীক্ষা করতে হবে তার ব্যবস্থাও গ্যালাক্সি ওয়ানে নেই। শ্রুরা গম্ভীর হয়ে বলল, কিছুই করার নেই? না, কিছুই করার নেই। পাকেটে বাদ দেওয়া যায় না? সম্ভব নয়, এদের শরীর সম্পর্কে আমরা কিছুই জানি না। খুবই দুঃখের ব্যাপার ডাক্তার। হ্যাঁ। ক্যাপ্টেন ডেকে পাঠিয়েছেন শ্রুরাকে। স্যার, আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, এসো। কি ব্যাপার স্যার? তোমার বন্ধুটি শুনলাম অসুস্থ। জি স্যার। আমাদের মেডিকেল বোর্ড কিছু করতে পারছে না। জি না স্যার। তোমার সঙ্গে এই প্রাণীগুলির বেশ ভালো সম্পর্ক আছে, ঠিক না? অঙ্কুর সঙ্গে আমার প্রায় কথাবার্তা হয়। তোমাকে ওরা বন্ধু হিসেবে নিয়েছে মনে হয়। স্যার, তা তো বলতে পারবো না। প্রাণীগুলি যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা আমার ভালো লাগছে না। স্যার, আমি বুঝতে পারছি। শ্রুরা। জি স্যার। ওরা যদি নিচে ফিরে যেতে হয় সেই ব্যবস্থাও করা যেতে পারে। ডক্টর জুরাইনকে খোঁজার জন্য আমাদের দ্বিতীয় একটি দল নামবে, ওদের সঙ্গে যেতে পারে। ওরা নিচে যেতে চায় না। কি করে বুঝলে? আমি ওদের জিজ্ঞাসা করেছিলাম স্যার। ওরা গ্রহে ফিরে যেতে চায় না। সেখানে ওদের কিছু করার নেই। ওরা আমাদের সঙ্গে থাকতে চায়। আমাদের সঙ্গে থেকে ওরা নিজেদের সম্পর্কে জানতে চায়। ওদের ধারণা ওরা অন্য কোনো গ্রহ থেকে এসেছে। আমার নিজেরও সেরকম ধারণা। আমি কি স্যার যেতে পারি? হ্যাঁ, যাও। শ্রুরা চলে যেতেই কম্পিউটার সিডিসি বলল, আপনি যা করছেন তা কিন্তু নিজ দায়িত্বে করছেন। একটি প্রথম শ্রেণীর মহাকাশযানের পরিচালককে অনেক কিছুই নিজ দায়িত্বে করতে হয়। স্যার, আপনি কি সত্যি সত্যি প্রাণীগুলিকে মেরে ফেলতে চান? হ্যাঁ। এবং আপনার ধারণা আপনার এই পরিকল্পনার কথা প্রাণীগুলি টের পাবে না? না, পাবে না। মনের কথা বুঝতে হলে প্রাণীগুলিকে অনেক কাছাকাছি রাখতে হয়। আমি যখন বই পড়ছিলাম তখন লি নামের প্রাণীটি আমার গা ঘেঁষেছিল। আপনি যা করতে যাচ্ছেন তা কিন্তু ঠিক হচ্ছে না। এদের সাহায্যে আমরা নিওলিথি সভ্যতার রহস্য বের করতে পারতাম। তুমি একটি সম্ভাবনার কথা বলছো। আমি ভাবছি একটি মহাকাশযানের নিরাপত্তার কথা। এর আগেও দুটি প্রথম শ্রেণীর মহাকাশযান নষ্ট হয়েছে। তুমি জানো কি জন্য হয়েছে, ঠিক না? ওদের ক্ষমতা অসম্ভব বেশি। তুমি কি জানো ওরা সিলজিনের 9 ফুট পুরো একটি খণ্ড ফুটো করে ফেলেছে? জানি। ধাতুবিদ্যা বিভাগ থেকে ওদের সিজন খণ্ডটি দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর তুমি নিশ্চয়ই জানো আমাদের গ্যালাক্সি ওয়ানের বাইরের আবরণটি 2 ফুট পুরু সিজলিনের তৈরি। ওর বাইরে অবশ্য শক্তি বলয় আছে। তা থাকুক, ওরা ইলেকট্রিসিটি নিয়েও নাড়াচাড়া করেছে, করেনি? জি। তাহলে আমি যদি নিরাপত্তার অভাব বোধ করি তুমি আমাকে দোষ দেবে? বলো, তুমি আমাকে দোষ দেবে? শ্রুরা অবজারভেশন টাওয়ারে গিয়েছিল মন ভালো করবার জন্যে। কোনো একটা বিচিত্র কারণে তার মন ভালো নেই। কেন জানি অস্বস্তি লাগছে। এরকম যখন হয় তখন অবজারভেশন টাওয়ারে গিয়ে বসলে ভালো লাগে। বাইরের অদ্ভুত দৃশ্য মনকে অভিভূত করে দেয়। এই গ্রহের চাঁদ 3টি চাঁদের জোছনা এমন অদ্ভুত লাগে দেখতে। কেমন একটি গোলাপি আলো প্রাণহীন গ্রহটিকে রাঙিয়ে তোলে। শ্রুরা একটি চেয়ার টেনে অবজারভেশন টাওয়ারের স্বচ্ছ কাচের পর্দার কাছে বসল। শ্রুরা চমকে দেখল নিম। বুঝতে পারছি কোনো একটি কারণে তোমার মন ভালো নেই। হ্যাঁ, তা ঠিক। কোনো একটা সমস্যা নিয়ে ভাবতে বসে যাও, দেখবে ভালো লাগছে। নিম, মন খারাপ হলে আমরা সমস্যা নিয়ে ভাবতে পারি না। তোমাদের যতই দেখছি ততই অবাক হচ্ছি। মন খারাপ হলে কি করো তোমরা? আমি কিছুই করি না। অনেকে গান টান শোনে, কবিতা পড়ে। কবিতা কি? ছন্দ মিলিয়ে লেখা এক ধরনের ভাবিপূর্ণ বিষয়। উদাহরণ দিতে পারবে? হে অনন্ত নক্ষত্রবিধি বিদায়, আজ রাতে তোমাকে বিদায়। এ তো নিতান্তই যুক্তিহীন কথা। রাতে বা দিনে কখনোই নক্ষত্রবিধিকে বিদায় দেওয়া যাবে না, তারা থাকবেই। তোমার যুক্তি এবং অযুক্তি এই দুয়ের অদ্ভুত মিশ্রণ। আমাদের তোমার ভালো লাগছে না নিম? লাগছে। তোমাদের ভালো লাগছে। তোমরা অনেক কিছুই জানো, আবার অনেক কিছুই জানো না। তোমাদের পাশে পাশে থেকে আমরা অনেক কিছু শিখব। হয়তো নিওলিথি রহস্য বের করতে পারবো। তুমি কি কখনো এই ঘরগুলির ভেতর গিয়েছিলে? আমি তোমাদের কবিতা শিখতে চাই। তুমি কি দয়া করে নক্ষত্রবিধির কবিতাটি আবার বলবে? মহাকাশযানের প্রধান তাদের আলাদা আলাদা সেলে থাকতে বলেছেন। কেন? লি ঠিক বুঝতে পারল না। এখনও তিনি মানুষের ভয় করছে নাকি মানুষরা তাদের ভয় করছে। তাদের গা থেকে মৃদু বিটা রেডিয়েশন হয় এই কথা ঠিক, কিন্তু মেডিকেল বোর্ড তো স্পষ্টই বলেছে এতে মানুষের ক্ষতির কোনো সম্ভাবনা নেই।
ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে সঠিক কারণ জেনে নিলে হতো, কিন্তু ক্যাপ্টেনকে পাওয়া যাচ্ছে না। সে দারুণ ব্যস্ত। সে দলে একজন প্রতিভাবান জীববিজ্ঞানী আছেন, যাকে বিজ্ঞান কাউন্সিল সর্বোচ্চ পদক দিয়েছে 6 বছর আগে। অবশ্য সেলে গিয়ে বসে থাকতে লির কোনো আপত্তি নেই। ক্যাপ্টেন তাকে মাইক্রোফিক্স লাইব্রেরি ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং একটি রোবট দিয়েছেন যে বইগুলি তাকে পড়ে শোনাবে। লোকটিকে শুরুতে যতটা খারাপ মনে হয়েছিল, এখন আর ততটা খারাপ মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা, তিনি তাকে একটিও সমস্যাও দিয়েছেন। নিওলিথি সভ্যতা গড়ে উঠেছে দৈত্য সূর্যের গ্রহে এবং কাছাকাছি আছে একটি ব্ল্যাক হোল। এদের সঙ্গে নিওলিথি সভ্যতার কি কোনো সম্পর্ক আছে না? ব্যাপারটা কাকতালীয়। ভালো সমস্যা, তবে সমাধানের জন্য অনেক কিছুই জানতে হবে। দ্বৈত সূর্য কখন হয়, কেন হয়, ব্ল্যাক হোল ব্যাপারটা কি? ভাষা জ্ঞান চলবে না। নিম এবং ওর সাহায্য পেলে অনেক সহজ হতো, কিন্তু তা সম্ভব নয়। ও অসুস্থ আর নিম নতুন একটি জিনিস নিয়ে মেতেছে। কম্পিউটার সিটিসি তাকে দাবা খেলা শিখিয়েছে এবং পরপর 6 বার তাকে হারিয়ে দিয়েছে। তার ধারণা কোনো একটি জিনিস ইচ্ছা করে তাকে শেখানো হয়নি, যার জন্য সে হেরে যাচ্ছে। সিডিসি তাকে বলেছে, নিয়মকানুন সবই তোমাকে শিখিয়ে দিয়েছি, আর কিছুই শেখাবার নেই। তাহলে জিততে পারছি না কেন? পারছো না কারণ আমি সম্ভাব্য সমস্ত বিকল্প চাল চিন্তা করি, তুমি তা করো না। এটিও নিম মানতে রাজি নয়। সিডিসি তাকে অনেকবার বলেছে, আমার সঙ্গে তুমি হারলে কিছুই যায় আসে না। আমার সঙ্গে কারোর জেতার কথা নয়। প্রতিবারই তুমি অন্যবারের চেয়ে ভালো খেলেছ, কিন্তু তাতে লাভ নেই কিছুই। নিম মাথা দুলিয়ে বলেছে, না, তোমাকে হারতেই হবে। প্রাণী তিনটিকে সেলে রাখার ব্যাপারে ক্যাপ্টেনের মোটেই বেগ পেতে হলো না। নিম খানিকটা আপত্তি করেছিল। লি বলল, ছোট জায়গায় আবদ্ধ হয়ে থাকে আমাদের জন্য ভালো। চুপচাপ এক জায়গায় থাকতে হলে বাধ্য হয়েই ভাবতে হবে। তোমার জন্য সেটা খুব প্রয়োজন। তুমি ইদানিং সমস্যা নিয়ে ভাবতে চাও না। লি বুঝতে পারে নিমের মধ্যে বড় রকমের পরিবর্তন হয়েছে। সেদিন দেখা গেল মানুষদের লেখা কবিতার বই পড়ছে। নিছক আনন্দের জন্যই নাকি পড়ছে। আশ্চর্য, নিছক আনন্দের জন্যই কেউ কিছু করে? সমস্যা নিয়ে ভাবার মধ্যেই তো আনন্দ। সিডিসি যখন লিকে দাবা খেলা শেখাতে চাইল, তখন লি অবাক হয়ে বলেছিল, ব্যাপারটিতে সমস্যা আছে, কিন্তু তাতে লাভ কি? সিডিসি বলেছে, আনন্দটাই লাভ, জেতার আনন্দ। কিন্তু কি শিখবো আমরা? জ্ঞানের বিকাশ হবে কিভাবে? তাহা বলা মুশকিল। জবাব শুনে লি অত্যন্ত বিরক্ত হয়েছিল, কিন্তু নিম লাফিয়ে উঠেছে। সিডিসি, আমাকে শেখাও, আমি শিখব। লির মনে হলো কিছু একটা পরিবর্তন হয়েছে নিমের মধ্যে। কখন হয়েছে লি ভেবে বের করতে চেষ্টা করে। ঘরগুলির ভেতর নিম একা একা গিয়েছিল। পরিবর্তন কি তখন হয়েছে, না তারও আগে? কি হয়েছে ঘরের মধ্যে? লি কখনো জিজ্ঞেস করেনি। সবসময় ভেবেছে একদিন নিম বলবে নিজ থেকে, কিন্তু নিম বলেনি। আজ প্রথমবারের মতো লি জিজ্ঞেস করল, ঘরের ভেতর তুমি কি দেখেছিলে নিম? আজ হঠাৎ জিজ্ঞেস করছো যে? জানতে ইচ্ছে করছে। এখন আমি কিছু বলছি না, যখন সময় আসবে তখন জানবে। সময় কখন আসবে? খুব শিগগিরই আসবে। লি, ঘরের রহস্য আমি বের করে ফেলব। তুমি কি এসব নিয়ে ভাবো? হ্যাঁ, সবসময়ই ভাবি। নতুন যে তথ্য পাওয়া গেছে সেগুলি কি তুমি জানো? দ্বৈত সূর্য এবং ব্ল্যাক হোল আমি জানি। আমি রহস্যের খুব কাছাকাছি আছি। কীরকম কাছাকাছি? যেমন ধরো, এখন আমি নিশ্চিত জানি আমরা ভিন্ন গ্রহের জীব আমাদের এখানে এনে রাখা হয়েছে। এমন একটি গ্রহে এনে রাখা হয়েছে যেখানে বসে বসে চিন্তা করা ছাড়া আর আমাদের কিছুই করার নেই। তা ঠিক, আমিও তাই মনে করি। লি, বলো। তোমাকে আরেকটি ব্যাপার বলি, মন দিয়ে শোনো। যদি কখনো আমাদের কাছে মনে হয় নিওলিথিক সভ্যতা আমাদের পূর্বপুরুষদের তৈরি, তাহলে অবাক হও না। কি বলছো পাগলের মতো? ঠাট্টা করছিলাম। ঠাট্টা আবার কি? মানুষদের কাছে শিখেছি, কোনো অবাস্তব ব্যাপার বিশ্বাসযোগ্যভাবে বলার নাম হচ্ছে ঠাট্টা। নিছক আনন্দের জন্য করা হয়। নিম মহানন্দে তার লুক নাচাতে লাগলো। ক্যাপ্টেনের ঘরের সামনে একটি লাল তারা এবং দুটি সবুজ তারা জ্বলজ্বল করছে, যার মানে অবস্থা যত জরুরিই হোক তাকে বিরক্ত করা চলবে না। তবু শ্রুরা তার ঘরের সামনে দাঁড়িয়ে সুইচ টিপল। কে? আমি, শ্রুরা। লাল তারা এবং সবুজ তারা দুটি কি তোমার চোখে পড়ছে না? পড়ছে, কিন্তু আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। গ্যালাক্সি 1-এর নিয়ম ভঙ্গ করেছো তুমি। ধারা 301 উপাধ্যায় 6 অনুযায়ী কী শাস্তি তুমি পাবে তা জানো? জানি। তবু তুমি যাবে না? না,
আপনি বলুন ওই প্রাণী তিনটিকে আলাদা আলাদা সেলে কেন আটকেছিলেন? আমি আটকাইনি, ওরা আপনিই গিয়েছে। আপনার উদ্দেশ্য কি? আমার একটিমাত্র উদ্দেশ্য মহাকাশযানটির নিরাপত্তার ব্যবস্থা করা। কিম দুয়েন, বলো, আপনি আমাকে ভেতরে আসতে দেবেন না? না, তোমার স্নায়ু উত্তেজিত, তোমাকে ভেতরে আসতে দেয়া ঠিক হবে না, এবং আমার মনে হচ্ছে তুমি তোমার অ্যাটমিক ব্লাস্টারটি সঙ্গে করে নিয়ে এসেছো। শোনো শ্রুরা, তুমি একটি প্রথম শ্রেণীর অপরাধ করেছো, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। তুমি চলে যাও এখান থেকে, আমি সমস্ত ব্যাপারটি ভুলে যাব। স্যার, আপনি আমাকে দিয়ে এই কাজটি কেন করালেন? আমি ওদের সেলে যাওয়ার কথা বলতে পারতাম না। এরা মনের কথা বুঝতে পারে, তোমাকে পাঠানো হয়েছে সেজন্যই। তোমার মধ্যে ওদের জন্য ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। খেলা খুব জমে উঠেছে। নিম তার হাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। সিরিসি বলল, সাবধান হয়ে গেল, তুমি ফাঁদে পা দিচ্ছ নিম। তোমার ফাঁদ আমি কেয়ার করি না। নিম তার হাতির ঠিক পেছনের ঘরে নৌকা টেনে আনলো। এতে ভালো হবে না, আমি তোমার ঘোড়া নিয়ে আসছি, নৌকা নিয়ে আক্রমণের সুযোগ পাবে না তুমি। নিম চিন্তিত মুখে তাকিয়ে রইল। সত্যি সত্যি সে আটকা পড়ে গেছে। এখন একমাত্র পথ কালো হাতিটি নিচে নামিয়ে দেয়া। তাতে কি লাভ হবে? নিম কালো হাতিটি সরালো, আর ঠিক তখন সুতীব্র ওমিক্রন রশ্মি ঝলসে উঠল। থার্মাল এক্সিলেটর কাঁপতে শুরু করল। নিম স্তম্ভিত হয়ে বলল, কি হচ্ছে এসব? আমি চাল দিয়েছি, তুমি তোমার গদ সরাও নিম। মানুষরা কি আমাদের মেরে ফেলতে চাচ্ছে? তুমি দেরি করছো নিম। আমার কথার জবাব দাও, তোমরা কি আমাদের মেরে ফেলতে চাচ্ছ? হ্যাঁ। লি, ও, কোথায় তোমরা? দাও, কি চাল দেবে? নিম তার একটি ঘোড়া এগিয়ে আনলো। সিরিসি উফুল স্বরে বলল, তুমি জিতে চাচ্ছ? বাহ, এই খেলাটিতে তুমি জিতে যাচ্ছ। তুমি ইচ্ছা করে ভুল চাল দিয়ে আমাকে জিতিয়ে দিচ্ছ। তার প্রয়োজন নেই, আমি এভাবে জিততে চাই না। বেশ, তাহলে আমি চালটি ফিরিয়ে নিই। কিন্তু আমি পারছি না। আমাকে এখন কোনো সমস্যা নিয়ে ভাবতে হবে। ব্যথা ভুলে থাকার অন্য পথ কিছু নেই। নিমের শরীরের সিলিকন কোষ গলে যেতে শুরু করেছে। একটি অত্যন্ত জটিল সমস্যা নিয়ে ভাবতে শুরু করা দরকার, কিন্তু কোনো সমস্যা মাথায় আসছে না, শুধু সুখ কল্পনা আসছে। নিম যেন দেখতে পাচ্ছে বহুকাল আগের তার হারানো মা ফিরে এসেছেন। কোমল কণ্ঠে বলছেন, এসো আমার বাবারা। নিম ফিসফিস করে বলল, মানুষের মতো বুদ্ধিমান প্রাণী এত হৃদয়হীন হয় কি করে? কম্পিউটার সিডিসি। জি, আমি তোমাদের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে চাই। আমি নিওলিথি সভ্যতার রহস্য ভেদ করেছি। মরবার আগে মানুষের তা জানিয়ে যেতে চাই। ওমিক্রন রশ্মি তীব্রতর হলো। নিওলিথি রহস্যের কথা আর নিমের বলা হলো না। কম্পিউটার সিডিসি গ্যালাক্সি 1-এর প্রতিটি কক্ষে নিওলিথি সভ্যতার অপূর্ব বিষাদ মাখা সুর বাজতে শুরু করেছে। ক্যাপ্টেন একাকী তার ঘরে বসেছিলেন। সুরের জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। মাকড়সা জাতীয় এই তিনটি প্রাণী ছিল অসামান্য বুদ্ধিমত্তার অধিকারী। ছায়াপথ এবং অ্যান্ড্রোমিডো নক্ষত্রপুঞ্জ এদের চেয়ে বুদ্ধিমান প্রাণী নেই বলে ধারণা করা হয়। এই জাতীয় প্রাণীর জন্ম এবং বিবর্তন সম্পর্কে কোনো তথ্য জানা নেই। গ্যালাকটিভ আর্কাইভ, মাইক্রোফিল্ম কোড 2035 ক 70 ল/230।